আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা মানে এই বর্তমান সরকারের এই যে সমালোচনাগুলা করতেছেন, এই সমালোচনাগুলো আপনারা কেন করতেছেন? এই প্রতিবাদটা আপনারা কেন করতেছেন? এটা তো করাটা আপনাদের উচিত হচ্ছে না। কারণ এই সরকারটা যদি চলে যায়, তাহলে কিন্তু একটা ভয়ংকর শরিয়া সরকার চলে আসবে। আমরা ভাইয়া চাই ভাই শরিয়া সরকার সুতরাং আসুক। সরকার আসলে সুতরাং আসবে, যে আপনারা সরকার আমরা আসলে সবাই আসবে। জেনুইনলি চাই ভাই। আমরা সুতরাং জেনুইনলি আমি চাই তো এই কথা সরিয়া বলতেছি, কাটাটা আমি আসুক। তো ফেনাস আমি তো কথা বলতেছি। কথার মাঝখানে মানে আমাকে ইয়া করেন না। একটু কথা শোনেন আগে তারপরে কথা বলেন। মানে কথার মাঝখানে পট করে কথা বলতে শুরু করে দিয়েন না। আমি জিজ্ঞেস করতেছি যে এই সমালোচনাটা কেন করতেছেন? কারণ এই সরকারটা চলে গেলে আপনারা যে প্রতিবাদটা করতেছেন দেখেন, আপনাদের প্রতিবাদের কারণে কয়েকদিন পরে হয়তো জায়গায়, জায়গায় বিক্ষোভ হবে, জায়গায়, জায়গায় ইয়া হবে, চিল্লাচিল্লি হবে। মানুষ মানে ইয়া করবে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমাদের যে এত সুন্দর সরকার, এত সুন্দর ইউনূস সরকার। এই সরকারের বিরুদ্ধে যখন আপনারা এইভাবে সমালোচনা করবেন, তখন সবাই মিলে দেখা যাবে একটা মানে ইয়া করে তখন আন্দোলন-টান্দোলন করে তারপরে তারা গিয়ে একদিন ওই যে ইউনূসের বাসভবন থেকে তারা হয়তো বিতাড়িত করে দিবে। বিতাড়িত করে দিলে শরিয়া সরকার চলে আসবে। শরিয়াত সরকার চলে আসলে তো ভয়ংকর অবস্থা হবে। তখন তো দেশে যে নাস্তিক আছে সবাইরে ধরে, ধরে রাস্তায় ধরে, ধরে জবাই করা হবে। হিন্দুদেরকে রাস্তায় ধরে, ধরে জবাই করা হবে। বৌদ্ধদেরকে রাস্তায় ধরে, ধরে জবাই করা হবে। খুবই ভয়ংকর অবস্থা হবে। এই যে ভয়ংকর অবস্থাটা যেন না হয় তাহলে সবাই মিলে আসেন আমরা চুপ করে ইউনূস জিন্দাবাদ, ইউনূস জিন্দাবাদ, ইউনূস জিন্দাবাদ এইটা জপ করতে থাকি। কারণ তাহলে সবকিছু আমরা মানে সহ্য করতে হবে। আমাদের সহ্য ক্ষমতাটা বাড়াইতে হবে। বেশি কিছু বলা যাবে না। কারণ একটা জুজু আসবে। জুজু আসলে তো মানে ভয়ংকর অবস্থা হবে। বুঝতেই তো আমি পারতেছেন রেসপন্স আপনারা। দিব সুতরাং আপনারা আসিফ ভাই আমাকে আপনাদের না, আপনাদের উচিত না, যৌক্তিকভাবে উচিত না এই সরকারের কোনো সমালোচনা করা। আপনাদের উচিত এই সরকারকে সর্বাত্মক ওকে। সহযোগিতা করা, সর্বাত্মক মানে ইয়া করা, প্রশংসা করা। সবসময় প্রশংসা করা। হ্যাঁ, বলেন। ভাইয়া অ্যানসার ওকে। করবো আমি? এটা এটা একটা সরি ফেনাস ভেনাস আপনাকে একটা সেকেন্ড। আপনাকে যখন জিজ্ঞেস করব তখন আপনি অ্যান্সার করেন। এখন ওকে। এখন হ্যাঁ। হ্যাঁ, ভাই আসিফ ভাই আপনি যেটা বললেন সেটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসি যেটা নাম স্লিপারি স্লোপ। একটু কিছুদিন আগে যেটা আপনি নিজে লজিক্যাল ফ্যালাসি হিসাবে যারা এই শেখ হাসিনার আমি কি সমালোচনা আমি থেকে কি আমি কি সেটা কোনো আমি কি কোনো আমি শেষ আর্গুমেন্ট করতেছি আমি শেষ দিয়েছি? করতেছি। আমি কি কোনো আর্গুমেন্ট দিছি? ইয়েস আপনি আমি কি আপনি কোনো আর্গুমেন্ট দিয়েছেন আর্গুমেন্ট দিছি? আপনি আর্গুমেন্ট দিয়েছেন আমি আর্গুমেন্ট কোনো দিয়েছেন আর্গুমেন্ট দেইনি। আমি দিয়েছেন কোনো আর্গুমেন্ট দেই দিয়েছেন নাই। দিয়েছেন দিয়েছেন আমি কোনো আসিফ ভাই আর্গুমেন্ট দিয়েছেন দেই নাই। আমি একটা প্রশ্ন দিয়েছেন। করছি। প্রশ্ন আহ, করাটা আর্গুমেন্ট না। প্রশ্ন আমি করছি দেখা দিচ্ছি ভাই যে কিভাবে আপনারা একটা আর্গুমেন্ট আচ্ছা, দেখা ঠিক আছে দিচ্ছি দেখেন। তো আচ্ছা, ঠিক আছে দেখেন। দেখা দিচ্ছি। এই যে আমার আমার প্রেমিস ওয়ান আমার এই আর্গুমেন্টের সরকারের সমালোচনা করলে প্রেমিসটা কি? হ্যাঁ প্রেমিসটা প্রেমিস কি? ওয়ান এই সরকারের সমালোচনা সমালোচনা করা যাবে না। প্রেমিস টু এই সরকারের সমালোচনা করলে ভয়ঙ্কর কোনো এর নেক্সট কোনো ভয়ঙ্কর ইয়ে আসবে সরকার আসবে কনক্লুশন এটা সমালোচনা করা যাবে না। মানে ছোট যদি আমি সাজাতে চাই এরকম টাইপের সাজানো যায় এটা স্লিপারি স্লোপ এই জন্য কেননা সরকারের সমালোচনা করা মানে যে সরকার পড়ে যাবে এবং পরে সরকার ইয়ে চলে আসবে এটাকে যে আপনি স্লিপারি স্লোপ এবং একটা এই একটা জিনিসটা লজিক্যাল ব্যাখ্যা ফ্যালাসি করেন। সরকারের লজিক্যাল সমালোচনা ফ্যালাসি সরকারের সমালোচনা কেননা করলে আপনি যেখান থেকে যে একটু কথাটা শুনেন যে কোন সমালোচনার সাথে জিনিসটা ইয়ে আমি আমি অ্যান্সার করতেছি বুঝছি স্পেসিফিকলি আসিফ কোন ভাই আপনি জিনিসটা কি বলার জানতে চেষ্টা করছেন চাচ্ছি আপনি শুনেনই নাই ভাই। কোন জিনিসটা স্পেসিফিকলি জানতে চাচ্ছি। আমি জিজ্ঞেস করি তারপর তো আপনি বুঝবেন যে আমি কোন জিনিসটা আপনি তো স্লিপারি স্পেসিফিকলি স্লোপ জানেনই আসিফ ভাই আমি আমার কোন তো এটা জিনিসটা আসলে আপনাকে স্পেসিফিকলি আপনার কাছ থেকে কোন বিষয়টা জানতে চাচ্ছি সেটা তো আগে শুনেন। তারপর তো অ্যানসার দেন ভাই। শিওর 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 হ্যাঁ? শিওর আগে তো শুনেন। মানে একটু পানি খায় নেন। একটু পানি খায় তারপর একটু ঠান্ডা হন। আমার টার্গেট টার্গেট আছে আসিফ ভাই বলো Yeah, let's পানি not খায় নেন। use sarcasm, পানি খায় নেন। irony. Let's love পানি and খায় নেন। respect each other. Be পানি kind খায় to নেন। each other. Let's বিপিন not আপু আপনি interrupt each মাঝখানে কথা বলতেছেন কেন? মাঝখানে কথা বলতেছেন কেন? আমাকে বলতে দেন। আমি বলতেছি সমস্যা নেই ফারাজ ভাই, ফারাজ ভাই, হুম। এই যে সরকারের সমালোচনা জিনিসটাই তো সরকারের জন্য একটা প্রবলেম। সরকারের সমালোচনাটা বিভিন্ন ধরনের হইতে পারে। সরকারের সমালোচনাটা হইতে পারে লেখার মাধ্যমে, একটা স্ট্যাটাস লিখলেন আপনি। সরকারের সমালোচনাটা হইতেছে ভয়েস রেইজ এর মাধ্যমে। সরকারের সমালোচনাটা হচ্ছে রাস্তায় গিয়ে আন্দোলন করার মাধ্যমে। এই যে সমালোচনাগুলা যখন অনেক জায়গা থেকে একসাথে সমালোচনা হয়, অনেক জায়গা থেকে একসাথে প্রতিবাদ হয়, কোনো একটা সরকারের অ্যাক্টের যখন অনেক জায়গা থেকে একসাথে প্রতিবাদ হয়, তখন সেই সমালোচনাগুলা প্রতিবাদগুলা দানা বেঁধে একটা সরকার পতনের দিকে তারা মুভ করে। সরকারের সমালোচনা সবসময়ই সরকারের জন্য একটা প্রবলেম, সরকারের জন্য একটা বিপদ। সরকারের যেকোনো সমালোচনাই সরকারের জন্য একটা বিপদ। সরকারের এখন সরকারের সমালোচনা করাটা সরকারের জন্য বিপদ না কেন? সরকার ফালায় দেওয়ার মতো পরিস্থিতিতে সরকার যাবে না কেন? সেই জিনিসটা আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন। ভাই এটা তো আপনি ধরে নিতেছেন। আচ্ছা ঠিক ঠিক আছে। আসিফ ভাই আমি আমার আসলে আলাদা করে রেসপন্স করার কিছু নাই। আমি খুব সুন্দর মতো আপনার একটা প্রিভিয়াস ভিডিও ছাড়তে পারি যেখানে হচ্ছে গিয়ে এই টাইপের আর্গুমেন্ট আপনি দিতে হয়েছিল এবং আপনি যে রেসপন্সে যেটা বলছিলেন ভাই এটা হচ্ছে মুমিনদের মতো কথা। মুমিনরা যে কথা বলে যে ইসলাম ত্যাগ করলে এদিক দিয়ে ইসলাম ত্যাগ করলে ওদিকে আরেকজন ইসলাম ত্যাগ করবে তারা দেখে আরেকজন ইসলাম ত্যাগ করবে এরকম ইসলাম ত্যাগ করতে করতে ইসলামটাই ধ্বংস হয়ে যাবে। এইজন্য ইসলাম ত্যাগ করলে তারা মেরে ফেলতে হবে। এই যে এটা একটা মুমিনীয় আর্গুমেন্ট এই মুমিনীয় আর্গুমেন্টকে আপনি এইভাবে করছিলেন এইভাবে অ্যাড্রেস করছিলেন। আমি এটা কোন একটা ভিডিও করে দেখা দিতে পারি। যেটাকে আপনি নিজে স্লিপারি স্লোপ আর্গুমেন্ট মনে করেন আই ডোন্ট থিংক আপনার সেই স্লিপারি স্লোপ আর্গুমেন্ট আমি লজিক্যাল ফ্যালাসি আরকি ইউজ কিচ্ছু করা বুঝিনি উচিত না। আপনার কথা। কিছুই বুঝিনি আপনার কথা। আপনি আমাদেরকে ভালো করে এটা তো বুঝান। খুবই আবারও আচ্ছা আবারও আবারও জিজ্ঞেস করতেছি। লেট মি মেক ইট কোন ইজিয়ার কোন লেট মি মেক ভিডিওতে ইট কে ইজিয়ার কি কবে কোথায় কি বলছে সেটা ভাই আমার খেয়াল নেই। আপনি এই আপনি মুহূর্তে বলছেন আমাদেরকে বুঝান। এই মুহূর্তে আমাদেরকে সবাইকে বুঝায়েন এই জিনিসটা যে সরকারের সমালোচনা, সরকারের হচ্ছে গিয়ে মানে একটা অ্যাক্টের কঠোর সমালোচনা। এই জিনিসটা তো সরকারকে একটা এম্বারাসিং পজিশনে ফেলে নাকি?
অ্যান্সার চাচ্ছেন? হ্যাঁ, অ্যান্সার চাচ্ছি। সরকারের যেকোনো হ্যাঁ, সমালোচনা যদি আমি ইউনিভার্সাল করি, সিচুয়েশন, সরকারকে তো ইউনিভার্সাল একটা সিচুয়েশন বিপদের ওকে। ভেতরে ফেলে যে এই মানে সরকার যদি একটা সমালোচনা আ না চায়, মানে সরকার যদি ওই জিনিসটা শুনতে না চায়, আপনি সরকারকে এই জিনিসটা বলতেছেন, সরকারের এই কাজটা আপনার ভালো লাগে না, এই কাজটা একটা খারাপ কাজ হইছে। হুম, এই কাজটার মাধ্যমেই তো সরকারের যে একটা দায়িত্বহীনতা, হুম, সরকারের যে একটা ফেইলিউর, এই ফেইলিউরটা আপনি হুম। নির্দেশ করেন, তাই না? সমালোচনার মাধ্যমে কি করে মানুষ? সমালোচনার মাধ্যমে ওই জিনিসটা যে ফেইল ফেইলিউর তুলে করছে, ধরে। সরকার যে ফেইল করছে সেই জিনিসটা তো আপনি তুলে ধরেন। সিউর। সরকার ফেইল করলে সরকারের যখন ফেইল হয় তখন তাহলে কি দরকার হয়? সেই সরকারের সেই ফেইলিউরটা ঠিক করা দরকার হয়, অথবা সরকারের চলে যাওয়া সরকারের ওই দায়িত্বে থাকার আর কোন নৈতিক অধিকার থাকে না, তাই না? যদি এটা ম্যাসিভ কোন ধরনের ফেইলিউর হয়, সরকার ওটা যদি ইয়ে না, না, করতে না চায়। ম্যাসিভ এটা তো আপনি আপনার পয়েন্ট অফ ভিউ ভাই থেকে কোনটা ওইটা তো ম্যাসিভ? ইসে ভাইরে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা ম্যাসিভ আর কোনটা মাইনর এই জিনিসটা তো এইভাবে নির্ধারণ করা যায় না। যেমন জার্মানিতে জার্মানিতে একজন আপনিও তো শুনেন, আপনার শোনেন, পয়েন্ট অফ ভিউ শোনেন। থেকে বলতেছেন। জার্মানিতে একটা প্রেসিডেন্ট ট্যাক্স ফাঁকি দিছিল কয়েক হাজার টাকা। এইজন্য তাকে ইন্টারভিউতে ধরা হইছে। পুরো সে গভর্নমেন্ট চলে যখন গেছে আরকি। পুরা মানে রিজাইন করতে বাধ্য হইতে হইছে প্রেসিডেন্টের। গভর্নমেন্ট শুধু আরকি তারপরের দিন পুরো সকালবেলা, হ্যাঁ, গভর্নমেন্ট গভর্নমেন্ট পুরা নেক্সট শেষ। নেক্সট হ্যাঁ? নেক্সট গভর্নমেন্ট আসছে। হ্যাঁ? এখন এইটা আপনার কাছে হইতে পারে যে এটা তো একটা ভাই, এটা তো তা একটা মাইনর ইস্যু। আমাদের দেশে হাসিনা হাজার কোটি টাকা এটা এটা খাওয়ায়। তো এটা তো আরে এটা তো তো রং। মানে এটা তো রং এটা আছে কি? ভাই। ধরেন ধরেন আপনি ইয়ে করছেন, ধরেন আপনি এই আমি যে একটা সমালোচনাটা যে সরকারে আপনি আছি। করছেন, না, এই না যে আসিফ যেই ভাই আমি সমালোচনা বুঝিনি, কথাটা আপনি এটা শুনেন, কথাটা লেজিটিফাই কেমনে করলেন এটা না, না, ভাই আপনার কথাটা শুনেন। প্রিভিয়াস স্টেপটাতে আমি লেজিটিফাই কেমনে করলেন এটা বুঝতে হবে আপনার। একজন ধরেন আপনি সাংবাদিক আমি একটা একজন ইসে আছি। সাংবাদিক যখন একজন একটু সাংবাদিক আসিফ যখন ভাই জার্মান প্রেসিডেন্টকে অ্যানসার মি দিস। ইন্টারভিউতে ডেকে, আসিফ ভাই একটু একটু কথা অ্যানসার আমার করেন। ইয়াটা শুনে নেন না ভাই। আমার আপনি তো পয়েন্টটা শুনলাম শুনে আসিফ নেন। ভাই, আমাকে একটা আমি তো অ্যানসার শেষ করেন। করি নাই তো, আমাকে একটা পয়েন্টটা অ্যানসার শেষ করেন। করি নাই তো। পয়েন্টটা শেষ করি নাই তো। ইন্টারভিউতে একটা প্রেসিডেন্টকে আপনার প্রিভিয়াস ডেকে পয়েন্ট তো ক্লিয়ার না আমার কাছে। আপনি একটা পয়েন্টটা শেষ করে আপনি ইন্টারভিউতে, নেক্সট পয়েন্টে যাচ্ছেন। আরে আমার ভাই প্রিভিয়াস আমার পয়েন্ট তো পয়েন্টটা ক্লিয়ার না। শোনেন আগে। আপনি যে এই যে কোনটা মেজর জিনিস কোনটা মাইনর জিনিস এই জিনিসটা তো আমি বুঝতেছি না। এজন্যই তো জিজ্ঞেস করতেছি। একটা ইন্টারভিউতে একটা প্রেসিডেন্টকে ডাইকা একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, "আপনি তো ট্যাক্স ফাঁকি হুম, দিছেন। এই যে দেখেন আমার কাছে ট্যাক্স, আপনি ট্যাক্স রিটার্নে ইয়াটা শো করেন নাই। এই যে দেখেন আমার কাছে কাগজ আছে।" হুম, ওই মানে প্রেসিডেন্টের মুখটা কালো হয়ে আচ্ছা। গেল। সে বাসায় যাওয়ার পথে সে রিজাইন করল এবং সরকার পড়ে গেল। হ্যাঁ? তারপর দিন সরকার পড়ে গেল। এই জিনিসটা তো আমার কাছে তো একটা মেজর সরকার ইস্যু। পড়ে গেল কিভাবে ভাই? এই যে মানে তাদের প্রেসিডেন্ট, তাদের প্রধান ইয়া কইরা মানে ট্যাক্স ফাঁকি দিছে, এটা তো একটা লজ্জার বিষয়। পরের দিন নতুন মানে পরের দিন নতুন ইয়ে শুরু হইছে, নতুন ইলেকশন শুরু হইছে। হ্যাঁ, মানে কিছুদিন পরেই নতুন ইয়া শুরু হইছে। কোথায় এটা? এই 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 কোথায়? এটা সমালোচনাটা যে ধরেন এই ধরেন এই ধরেন সমালোচনা একটা এই সেকেন্ড যে এই আসিফ ভাই, সমালোচনাটা যে এটা তো আমি লেজিট কোনো ইয়ে হিসেবে দেখতেছি না আসিফ। লেট মি ফিনিশ। এটা তো হ্যাঁ, আমি লেজিট কোনো ইয়ে হিসেবে দেখতেছি না। ধরেন আমি একজন অনেস্ট ট্যাক্স পেয়ার। আমি ইয়ে করে আসছি, আমি এই জায়গায় আসছি, আমি দেশের ভালো করতেছি। আমি লেজিটলি ইনকাম করতেছি। আমার মধ্যে কোনো ২ নম্বরি ৩ নম্বরি নেই। আপনি ধরেন আমার উপরে আছেন। আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন এই সেই। আপনি রিজাইন করছেন। হোয়াই শুড আই রিজাইন? আপনার সেজন্য আমি রিজাইন কেন করব? এটা তো না, একটা মানে রং পজিশন। না, না, এটা রং দেশের পজিশন কেন? প্রধানমন্ত্রী যদি ইয়ে করে, যদি যদি দেশের প্রধানমন্ত্রী রিজাইন করতেই পারে। না, অফ না, কোর্স না, করতে পারে। না, যে না, দল ইসে আছে, যারা অলরেডি ক্ষমতায় আছে, মানে যাদের পাওয়ারে আসলে পাওয়ার থাকার লেজিটিমেসি আছে। না, যে যারা যদি একটা লেজিটিমেটলি দল, আসছে, একটা তারা রাজনৈতিক কেন দল যদি আবেগের বশে ইয়ে করবে আমি এটা না, তো না, বুঝতেছি না। একটা রাজনৈতিক দল যদি একটা টিম হিসেবে কাজ করে। একটা রাজনৈতিক দল একটা টিম হিসেবে কাজ করে। এই টিমে যদি এই ধরনের একটা এখানে একটা বিরাট মানে এক্সট্রিম লেভেলের একটা দুর্নীতি। এই ধরনের ঘটনা যদি আমাদের দলের কারোর পাওয়া যায় তাহলে পুরা জিনিসটা ফল করে এবং তাদের যে পুরা পার্টির যে legitimacy সেটা নষ্ট হয়ে যায়। পার্টির যে ভাবমূর্তি সেটা নষ্ট হয়ে যায় এবং তারা লজ্জার কারণে নিজেরাই এই জিনিসটা বোঝে যে এইটা আমাদের আর নৈতিক অধিকার নাই। আমাদের দলের পার্টির একজন বড় নেতা, সবচাইতে বড় নেতা সে এই রকমের দুর্নীতি করছে। আমাদের আর নৈতিক অধিকার নাই আ আ এই ক্ষমতায় বসে থাকার। আমরা যদি পরবর্তীতে মানে জনগণ যদি আবারও আমাদেরকে ক্ষমতায় আনে এগুলা জানার পরেও, তাইলে আমরা আবার ক্ষমতায় আসবো। কিন্তু এই মুহূর্তে আমাদের আর কোনো নৈতিক অধিকার নাই এই জায়গাতে বইসা থাকার। এটা অবশ্যই 100% একটা রাইট ডিসিশন, পুরা পার্টির একটা রাইট ডিসিশন যে এই ধরনের একটা ঘটনা তাদের পার্টি থেকে হইছে এবং তারা যেহেতু একটা আচ্ছা টিম আসিফ হিসেবে ভাই, কাজ আমি কি করে। এটা একটু ইয়ে এখন পাইতে পারি? ইয়েটা কি? এটা কোথাকার ঘটনা আমি কিছু পাইতে পারি? এটা এখন আমার ভাই খেয়াল নেই। আমি আপনাকে পরে বের করে দিব। ধরেন এটা ধরে নেন যে এই ধরনের একটা ঘটনা ঘটছে। এটা মানে কাল্পনিকই ধরে নেন। এখন আপনাকে আমার জিজ্ঞাসা যে এই যে সাংবাদিকটা যে ইন্টারভিউর সময় এই সমালোচনাটা করছিল, সেই হুম। সমালোচনাটা করাটা কি তার উচিত হইছে নাকি উচিত হয়নি? উপস্থিত হইছে। আমাকে বলতে দিলে আমাকে ওয়াও! ধরাধরি ইয়ে করে ওয়াও! পুরোটাই বলতে দিয়েন, হ্যাঁ? ওয়াও ভাই! আমি বলতে পারবো এখন? রাইট নাও হ্যাঁ, আমি হ্যাঁ, বলতে বলেন, পারবো? বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ওকে, আপনি যে hypothetical ধরেন, আপনি যে বললেন এটা ধরেন একটা hypothetical situation, একটা কাল্পনিক বিষয়। আমি কাল্পনিক এটা ধরে নিতেছি। ইন দ্যাট কাল্পনিক ওয়ার্ল্ড যেখানে ট্যাক্স ফাঁকির জন্য একজন সরকার, সরকার সে পাবলিকলি ক্ষমা চাইছে এবং নিজে, নিজে রিজাইন করছে এবং সে তাদের লিডার কেন ইয়ে করছে, এটা পুরা দলের ইয়ে খারাপ মুখে চুনকালি বেজে গেছে, যেন পুরা দলই রিজাইন করছে। ইন দ্যাট particular area, in the particular situation, I would glad যে ওকে আমি একটা সভ্য সোসাইটিতে আছি।
আই উইল বি গ্ল্যাড। বাট আমাদের দেশটা কোনো সভ্য সোসাইটি না। অ্যাপেলস এন্ড অরেঞ্জেস মিলানো যায় না আসিফ ভাই, কনটেক্সট দেখতে হয়। কোন দেশে কোন কনটেক্সটে আছে। আমি যদি মনে করি যে আমার সরকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ওকে ফাইন, আমি এটা করতে পারবো। আমি ওটা ইগনোর করতে পারবো। বিকজ আমি দেখতেছি লেজিটলি যে বাংলাদেশের মাইনরিটিকে পারসিকিউট করবে এমন লোক হা করে বসে আছে, এবং যারা এটা ইন দ্য নেম অফ রিলিজিয়ন তারা বলে, এবং লোকজন এটাকে খায়, এটাকে একসেপ্ট করে। ওই সরকারকে ওই জিনিস যদি আসতে চায়, ওটাকে আপনি আচ্ছা যদি বলতে পারেন আপনি একটু একটু ওয়েট করেন। আমি এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে। এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে ভাই। আমার এই পয়েন্ট জায়গাটাতে ভাই, আপনি বলতে এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে ভাই। আমার পয়েন্ট থেকে আছে ভাই, ভাই আমার পয়েন্ট থেকে আপনি তো বলতে দেন না। আমার পয়েন্ট আরে শেষ ভাই করি তারপর বলুন। এই জায়গা এই যে আমার আপনি বল আমার আচ্ছা ঠিক পয়েন্টগুলো আছে হারা শেষ যায় করেন। আছে ভাই। আচ্ছা দ্রুত শেষ করেন। থ্যাংক আমি ইউ এক ভেরি কথা মাচ, বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আপনি ওটাকে জুজুর ভাই বিষয়টা দিতে পারেন, যেটা জুজুর ভাই, আই ডোন্ট নো আপনি কোন সেন্সরটাকে জুজুর ভাই হিসেবে দেখেন, যেখানে আপনি নিজে ভিকটিম ভাই। আপনার নিজের ঘাড়ে কয়েকটা কোপ আছে, ওর পরেও যদি আপনি জামাশের ভিতরে জুজুর ভাই বলেন জাস্ট বিকজ যে ইউনুসের সমালোচনা থামাইতে হবে। আই থিংক যে আপনি এমন আর্গুমেন্ট মেক করতেছেন যে ইউনুসের আর্গুমেন্টগুলো সমালোচনা আপনি নিজে বিশ্বাস থামাইতে করেন হবে, না। এটা আমার কোন সময় আর্গুমেন্টটা ছিল? এই ধরনের দাবি আমি কোথায় করছি? ওয়াও ওয়াও আপনি আপনি ইউনুসের আপনি যে ইউনুসের বললেন আসিফ ভাই, কাছে যে শুরুতেই যে বললেন আপনাদের উচিত এটা করা উচিত না, তাহলে সেটা তো আমি আপনারা বলছি। কেন করবেন এই সেই। এইটা বুঝাইতে ভাই এইটুকু যদি না বুঝেন ভাই, সেটা আমি বলছি না এইটা ভাই আমরা বুঝাইতে বুঝি না ভাই, যে আমরা কোনো কিছুই বুঝি না। আগের আমলের শেখ হাসিনার আমলের প্রতিবাদ ক্রিটিসিজম থামানোর জন্য কিছু মানুষের যে হুম, টেন্ডেন্সিটা ছিল, সেই হুম। টেন্ডেন্সিটা আমি এখন এপ্লাই করে ফাইজলামি করে বলছি। সিরিয়াসলি বলি নাই। ফাইজলামি করে বলছি এই সরকারের সমালোচনা করা যাবে না। কারণ এই তো এটাই তো বললাম। আমি তো বলিনি যে একই আপনি সিরিয়াসলি স্ট্যান্ড বলছেন। একই আমি তো বলিনি স্ট্যান্ড আপনি সিরিয়াসলি একই বলছেন। আমি স্ট্যান্ড আপনাকে কিছু মানুষ সাইলেন্ট করে এখন বলতেছি। আমার কথার মাঝখানে কথা বলতেছেন কেন? একই স্ট্যান্ড কিছু মানুষের ছিল শেখ হাসিনার আমলে, যারা শেখ হাসিনার সমালোচনা করা যাবে না ভাই। শেখ হাসিনার সমালোচনা করলে ভাই এটা চলা হবে ভাই। এটা হয়ে যাবে। এখন আপনি যে কথাটা বলছেন, আপনি ব্যক্তিগত টিটিএম আপু আপনি মাঝখানে এগুলো দেখাচ্ছেন কেন? আ সরি, সরি ভাইয়া। সো সরি। আমি আসলে টেক savvy না। হঠাৎ হয়ে গেছে। সরি ভাইয়া। আচ্ছা আপনি গুতাগুতি করেন না, হ্যাঁ? এই স্ট্রিম এ কোনো গুতাগুতি করেন না। এখন একদম গুতাগুতি বন্ধ করে রাখেন, হ্যাঁ? এই জায়গায় শেখের জায়গায় চিপ দিয়েন না। আমি যেটা বলতেছি যে আপনি বললেন যে বাংলাদেশের মতো জায়গাতে আপনি ব্যক্তিগতভাবে যদি সরকারের কেউ ট্যাক্স ফাঁকি দেয় সেটা নিয়ে আপনি বদার্ড না। আপনি মনে করেন যে, "না ভাই এটা হইলে তো এটা তো মানে ট্যাক্স নিয়ে বেশি কথা বলা দরকার নেই। কারণ দেখেন কত মানে এই মাইনরিটিদের উপর কত অ্যাটাক হবে, কত কিছু হবে, এটা সেটা হবে। এই কারণে ট্যাক্স নিয়ে আমি এত বেশি বদার না।" ওইটা আমি সমালোচনা করব এখন না, এবং চালাতে যাব না। আপনি মনে করেন যে আপনি বদার না এবং আপনার মিসরিপ্রেজেন্টেশন ভাই। দেশের একটু কথাটা শেষ মিসরিপ্রেজেন্টেশন। আপনি আবার কথার মাঝখানে বলতেছেন কেন? আপনার সময় তো আমি থামলাম তো। এবং আপনি মনে করেন যে অন্যরা যদি এটা নিয়ে বদার্ড হয়, আপনি নিজে বদার্ড না। ওয়েল আপনি বললেন না, চুপ করে থাকেন। অন্যরা যদি এটা নিয়ে বদার্ড হয়, অন্য আরেকজন নাগরিকের কাছে মনে হচ্ছে যে এটা তো একটা বিরাট প্রবলেম, আমার সরকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আপনি মনে করেন ওই বেটা কেন কথা কইলো এটা নিয়ে? এইটা কেন প্রতিবাদ করলি তুই? তুই কেন প্রতিবাদ করবি যে এটা নিয়ে ট্যাক্স একটা বিষয় হইলো। আরে বেটা তো ট্যাক্স কোন বিষয়? আরে বেটা মানে মাইনরিটি এটা সেটা। তাহলে ট্যাক্স কি কোন বিষয় হইলো? তুই কেন কথা কবি? তুই কেন কথা কইলি? তুই কেন প্রতিবাদ করলি? আপনার পয়েন্ট হচ্ছে যে ওই বেটা কেন কথা কইলো? ওই বেটা কেন প্রতিবাদ করলো? এখন ওই বেটার ভিতরে জয় বাংলা, জয় স্ট্রংম্যান। যারা ওই বেটাগুলোর ভিতরে যারা এই জিনিসটার প্রতিবাদ করছে, ধরেন ট্যাক্স ফাঁকি দিচ্ছে সরকারের, কেউ একজন ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এটার প্রতিবাদ করছে এবং সেই প্রতিবাদের কারণে সরকার ফল করছে। এখন দেখা গেল আপনি বলতেছেন, "হ্যাঁ বেটা ট্যাক্স মাত্র কয়েক কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এটা নিয়ে তো এত কথা কোন লাগবো? আমার সরকার একটু ট্যাক্স ফাঁকি দিচ্ছে না। এই যে দেখ মাইনরিটি। এই যে দেখ এই যে মানে এরপরের বার কি হইব? এআই চলে আসবো। বিকল্প নাই। তাহলে তো এটা নিয়ে ট্যাক্স নিয়ে তুই কেন কথা কইলি?" এখন ওই ট্যাক্স নিয়ে যে বেটা কথা কইছে, সেই বেটা ট্যাক্সের বিরুদ্ধেও কথা কইছে। সে মাইনরিটির উপর আক্রমণের বিরুদ্ধেও কথা কইছে। সেই বেটা আ সমকামীদের উপর আক্রমণের বিরুদ্ধে কথা কইছে। সেই বেটা নাস্তিকদের উপর আক্রমণের বিরুদ্ধে কথা বলছে। আবার ট্যাক্সের বিরুদ্ধে কই ট্যাক্স যাচ্ছে আসিফ ভাই? আই ডোন্ট নো কই যাচ্ছে আপনারা। কথাটা শোনেন। সেই বেটা সরকার যখন ট্যাক্স ফাঁকি দিছে সেটার বিরুদ্ধে কথা বলছে। এখন আপনার রাগটা গিয়া পড়ছে ওই বেটার উপরে। বেটা তুই না হয় তুই মানে এইজন্য ট্যাক্স নিয়ে এইজন্য তুই সরকারের সমালোচনা করবি, সরকারের প্রতিবাদ করবি, সরকারের বিরুদ্ধে দাঁড়াবি, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবি। সরকার যে পইড়া গেল এখন কি হইব? হ্যাঁ, এখন কি হইব তোর দোষ। তুই বেটা এখন যদি তুই সমকামীদের পক্ষেও কথা কস, তুই আমার শত্রু, তুই আমার দুশমন, তোরে আমি নিয়া ট্রল করমু। তোরে আমি চাই তোরে জামাতিরা দইরা কুত্তা চেঁচাচ্ছুক, তাইলে আমি খুশি হব, আমার মনটা খুশি হবে। আমার হাসিনারে যে তুই ফালায় দিলি, এইটা এই যে আমার মনের যে দুঃখটা, সেই দুঃখতে একটু মলম লাগবো তোরে যদি এখন ইয়া করে। এইটার জন্য যদি কেউ বলে যে ওই ব্যাটারে এখন আমরা ট্রল করব, যে ব্যাটা হচ্ছে গিয়ে হাসিনার মনে করেন ট্যাক্স ফাঁকি দেওয়ার নিয়েই আন্দোলন করছিল, সেটাতে সরকার পইড়া গেছে। তাইলে কি এই পজিশনটা কি সঠিক হবে ফারাজ ভাই? ভাই আমি একটু শেষ করে নিই, বুঝে নি কয়তলা স্ট্রম্যান হইলো ভাই। আমার মনে হয় বুর্জ খলিফা পার করে উপরে উঠে গেছে। যে আমি আই ডোন্ট নো যে বলতে হবে ভাই কয়তলা স্ট্রম্যানের একটু পড়ছে আমি। আমি ফারাজ বলছি ভাইয়া তাহলে কি যে আমি ইয়ে করব না? কেউ যদি করে আমি ফারাজ ভাই ভাই আমি আগে আপনাকে তো প্রশ্ন আমার আগে যে করছিলাম। স্ট্রম্যান গুলো কেউ যদি করছেন করে ভাই, সেই ওগুলো তো পজিশনটা ভাই রাইট হবে আপনি নাকি যে রং এখন হবে? আমার স্ট্রম্যানের রচনাটা লিখছেন ওটা তো আগে ভেরিফাই করতে হবে, তারপরে আমি আপনার নেক্সট কোশ্চেনে যেতে পারবো। যদি করে আপনি তো সেই যে
মুমিনের মতো কইতাছেন আমি ধরুম না না আমি ধরুম না আমি তো আমরা টাকা দেন না আমি ভাই, ধরুম আপনার দুই হ্যাঁ হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আমি যদি আকাশ পাতাল মিল ভাই, আমি অমিল ভাই, যদি সরি, আমি আমি দুইটার যদি মধ্যে আমি কোনো যখন অ্যাপেলস এন্ড অরেঞ্জেস এর মধ্যে বলবো কোনো মিল পাইতেছি না আসিফ ভাই, সরি। আমি যখন যদি বলবো তখন তো আপনার যদি ধরেই উত্তরটা দিতে হবে ফারাজ ভাই। ভাই আমি অ্যাপেলস এন্ড অরেঞ্জেস এর মধ্যে মিল পাইতেছি না, ও সরি ভাই। আপনি যদি ধরবেনই না। মাইরা লাইলে আমি অ্যাপেলস যদি এন্ড ধরব না। অরেঞ্জেস এর মধ্যে মিল মাইরা মিল লাইলে দিয়ে আমার তো পাইতেছি টাকা না। হাতে টাকা দেন ভাই নাই আমি ধরব কেমনে? ফলস কম্পারিজন ফ্যালাসি তো জানেন আসিফ ভাই নাকি? জানেন না? আমি তো যদি এখন যখনই আমি যদি ফলস যখনই আমি কম্পারিজনের যদি একটা যদি ইয়া ধইরা, যদি ফলস ধরি যদি কম্পারিজনের যদি জিজ্ঞেস থাকে করি আসিফ ভাই, ফলস যদি ধরি কম্পারিজনের যদি থাকে, তাহলে আপনি উত্তর এভাবে দিতে পারেন যদি এরকম হয় তাহলে সেটা রং হবে। যদি এটা হয় তাহলে সেটা রাইট হবে। এইটা হবে আপনার উত্তর। যদি এরকম হয় তাহলে আচ্ছা আরেকবার বলেন তাহলে সেটা আসিফ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। পজিশনটা ঠিক আছে, রাইট মনে হবে। হচ্ছে। যদি এটা হয় তাহলে আরেকটু, পজিশনটা রং হবে। আপনি তো উত্তর এটা দিবেন ভাই। জি, আপনি জি, যদি না ধরবেন সমস্যা না নাই আসিফ নাকি? ভাই। যদি আমি ধরবেন না। আমি সরি, আমি একটু লেজিটলি হার্ট হইছিলাম যে আমার কত উপরে একটা বুশ খলিফার মতো স্ট্রমেন দাঁড়ায় গেছে। প্লিজ বলেন, কোশ্চেনটা আরেকবার রিপিট করেন ভাই। আমি মেনে নিচ্ছি আমার ভুল হইছে, সরি। বলেন, আপনি প্রশ্ন কোশ্চেনটা তো প্লিজ অনেক একটু অনেক রিপিট করেন। লম্বা। প্রশ্ন তো অনেক লম্বা। ধরেন ওই যে আ সরকারের ট্যাক্স ফাঁকি দেয়া আপনার হুম। কাছে যেটা একটা খুব সাধারণ বিষয়টা আপনি ইগনোর করেন। আপনার কিছু যায় আসে না। সরকার একটু ট্যাক্স দিবই। আমি ক্ষমতায় কনটেক্সট আনছি। ম্যাটার করে, বাংলাদেশের সরকার কনটেক্সট একটু ম্যাটার করে। ট্যাক্স ফাঁকিটা দিব না তো কেডা দিব? ওরা তো দিবই। হ্যাঁ, আপনি এটাতে মানে খুব খুশি যে সরকার একটু ট্যাক্স ফাঁকি দিয়ে ২ নম্বরই করতেছে। এখন স্ট্রবেরি বেস্ট। এখন আরেক ব্যক্তি এটারে হুম। সে রাইট মনে করে না। সে মনে করে এই কাজটা রং এবং সে এটা নিয়ে আন্দোলনে নামলো, সমালোচনা করলো, আন্দোলনে নামলো, প্রতিবাদ করলো রাস্তায় এবং সেই প্রতিবাদ বাড়তে গিয়ে দেখা গেল সরকার ফল করছে। এখন আপনি যে এই ট্যাক্স ফাঁকিটা যে আপনি কোন হুম। একটা প্রবলেম মনে করেন না। আপনি হুম। প্রবলেম মনে করেন যে ট্যাক্স ফাঁকি কনটেক্সটের ফুকি উপর বেস দিতেছে করে, ট্যাক্স কনটেক্সটের ফাঁকি উপর বেস ফুকি করে। হ্যাঁ। আসিফ ট্যাক্স ভাই ফাঁকি ফুকি কনটেক্সটের উপর দিতেছে। বেস করে। ঠিক আছে বুঝলাম তো। ট্যাক্স ফাঁকি দিতেছে দেখ না। আমাদের তো মানে এটা তো অন্য বাদবাকি হুম। তো জিনিস এটা সেটা ভালো হইতেছে, হ্যাঁ? তো এই জিনিসটা ওই ব্যক্তি মনে করে না। হুম। ওই ব্যক্তি মনে করে আচ্ছা। যে ট্যাক্স হুম। ফাঁকিটাও একটা অন্যায়। সে সে অন্যগুলার সাথেও একমত যে মাইনরিটির উপরে অ্যাটাক এটাও একটা অন্যায়। সমকামীদের মানে সমকামী হিন্দু, বৌদ্ধ, নাস্তিক এদের উপরে অ্যাটাক এটাও অন্যায়। একই সাথে ট্যাক্স ফাঁকিটাও অন্যায়। এবং সে সেটার সমালোচনা করছে, সে সেটার প্রতিবাদ করছে। প্রতিবাদ করার পরে সেই সরকার ফল করছে। এখন সেই সরকার ফল করার পরে সে আরেকটা সরকার আসছে যে সরকারটার সময় পরিস্থিতি ভালো না। সবকিছুর পরিস্থিতি ভালো না। কোন কিছুর পরিস্থিতি ভালো না। এখন আপনি ওই ব্যক্তিটারে কত দোষ বড় হচ্ছে আসিফ ভাই। মানে আমি কত আমি বড় তো একটা বললাম রচনা মনে রাখবো। আমি তো বললাম যে ভাই প্রশ্নটা বড় হবে। বলেই তো দিলাম। তো এখন আবার তো সে লিখে রাখতে হবে যে বড় আপনার রচনা, এটা তো শেষই হচ্ছে না। এখন ধরেন আপনার সব রাগ গিয়া পড়ছে ব্যাটার উপরে। যে ব্যাটা আমাকে সরকার একটু ট্যাক্স ফাঁকি দিতেছিল। তুই ব্যাটা এত মানে কথা কবি কেন? ধরে নিব যে আই এম বিং স্টুপিড, এটা ওকে, তারপরে? তুই ব্যাটা এত কথা কবি কেন? হ্যাঁ? তুই এটা নিয়ে আচ্ছা, আচ্ছা, আন্দোলন মানে করবি কেন? আমি না, সমালোচনা আমার করবি পজিশন, কেন? আমি বলতে আপনি ধরে নেন বলতে অন্য একটা পজিশনের কথা বলতেছেন। আমার হ্যাঁ, পজিশন হ্যাঁ, তারপরে? অন্য কেউ একজন মনে করেন ফারাজ হুম, কর্ণব নামক একজন কেউ সে এই হুম, পজিশনটা নিচ্ছে। যে আরে বেটা তুই এত ওকে। কথা কবি কেন? এই যে আমাকে হুম, হাসিনার বিরুদ্ধে কথা কবি কেন? এই যে আমার হুম, হুম, সরকার একটু ট্যাক্স ফাঁকি দিছে এইজন্য তুই কথা হুম, কবি হুম, বেশি। হুম, চুপ থাক বেটা। তারপরে দেখা গেল ওই বেটা তো চুপ থাকে না এইজন্য এখন আপনার ওই যে ওই ফারাজ কর্ণবের রাগটা গিয়ে পড়ছে বেটার উপরে। এখন ওই বেটা কয়েকদিন পরে বলল যে আমি মানে এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এটার আমি প্রতিবাদ করছি। আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে এটার আমি প্রতিবাদ করছি। সমকামীদের উপর আক্রমণ হচ্ছে এটার আমি প্রতিবাদ করি। আসিফ ভাই, একইভাবে আমার কি খাতা কলম নিয়ে একইভাবে আসা উচিত নাকি আমি কি রচনাটা লেখা শুরু করবো? একইভাবে যেই প্রতিবাদটা সে আগেরবার করছিল সেই টাইপের একই প্রতিবাদ সে এই সময় করতেছে যে এই জিনিসটার প্রতিবাদ করতেছি আমি। তখন আপনি ওই যে সে ফারাজ কর্ণব বলতেছে, "বেটা জামাতির এটা কেচ্চা ফালা মাইরালা।" হ্যাঁ? কারণ হচ্ছে এটা তো তুই তো ওই সময় আমাকে মানে হাসিনার বিরোধিতা করছিলি। একটুখানি ট্যাক্স ফাঁকি দিছে এইজন্য তুই এত কথা কবি। এখন তোরে মেরে নিলে আমি খুশি হব। এই পজিশনটা যদি কেউ নেয়, এই পজিশনটা কি তার রাইট পজিশন হবে, যৌক্তিক পজিশন হবে নাকি অযৌক্তিক পজিশন হবে? একটি একটি রচনার হ্যাঁ বানাতে অ্যান্সার দেন। সেটা একটা এপিক একটা বিষয় আরকি। আমি কি হ্যাঁ বানাতে অ্যান্সার দেব নাকি আসিফ ভাই should I elaborate or something? আপনার ইচ্ছা মত দেন। ওকে, ওকে। ইন দ্যাট পার্টিকুলার কনটেক্সট আসিফ ভাই যে কথাটা বললেন যে একজন ব্যক্তি সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ধরেন বাংলাদেশে একজন ব্যক্তি সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এটাকে নিয়ে কেউ সমালোচনা করছে, সে সরকারের অন্যান্য ফেলিয়ার নিয়ে সমালোচনা করছে। নাও আমার কি এটা তাকে কি থামানো উচিত নাকি না থামানো উচিত? আম, আমি তাকে কোনোভাবেই থামাবো না, আমার থামানোর কোনো ইয়ে নাই। পার্টিকুলার তাকে থামানো উচিত হবে না, তো সমালোচনা থামানো উচিত হবে না, বিকজ আমি এই ধরনের স্লিপারি স্লোপ আর্গুমেন্ট, ফলস আর্গুমেন্ট, ফ্যালাসিয়াস আর্গুমেন্টে বিশ্বাস করি না যে ইয়ে করা মানেই এনি সমালোচনা সুতরাং সরকার ফেলাতে হবে, এরকম স্লিপারি স্লোপ আর্গুমেন্ট আমি এগ্রি করি না, এবং আসিফ ভাই ইয়ে করে না। নাও কামস টু দিস পয়েন্ট যে যেখানে আসিফ ভাই যে উদাহরণটা দিলেন যে ওইখানে একজনের নামে ইয়ে করে ট্যাক্স ফাঁকি একটা ইয়ে দিছিল, কেস ছিল, এবং সে লজ্জায় সিগনেচার করছে বা রিজাইন করছে। ইন দ্যাট বিউটিফুল ওয়ার্ল্ড আমি চাবো ওকে, এরকম ওয়ার্ল্ড আমি নিজেও থাকি, এবং প্রত্যেকটা সমালোচনা হোক এর থেকে বেটার সরকার হবে। ওইখানে যে ভয়টা, ওইখানে ওইরকম কোনো জুজুর ভয় নেই, যেখানে বাংলাদেশে জুজু বলতে কি, যিনি আই ফ্রিকিং টু ওয়ান্ডার, যিনি কোপ পাইছে তিনি এসে বলে জুজুর ভয়। আই ডোন্ট নো এটা মানুষ কিভাবে বলতে পারে, বাট লেজিট ভয় যেটা আছে সেই আমি চাবো যে তার যে
ট্যাক্স ফাঁকি দিচ্ছে বাংলাদেশে তার প্রচুর সমালোচনা করা হোক। বাট ওই সরকার যে আমি এমন কোনো জুজু না, এটা অফকোর্স জুজু না। এমন কোনো বিশেষ পার্টির সামনে আসুক যেটা প্রতিবার আমরা দেখছি এভরি সিঙ্গেল টাইম যেকোনো দেশে যেকোনো সময় যে ওই সরকার আসছে এবং দেশের ১৪টা বাজে চলে গেছে এবং ওই সরকারকে নামাইতে যায় দেশের মানুষের হাল বেড়ে গেছে। ফর এক্সাম্পল পাকিস্তান, ফর এক্সাম্পল ইরানের কথা খুব ভালোভাবে আপনারা ধরতে পারেন যে ইরানের ইসলামিক রেজিমকে সরানোর জন্য ইরানের লোকজন কিভাবে ট্রাই করতেছে এবং ওই যে আমরা ভাই সমালোচনা করবো and, সত্যি ভাই হবে ভাই দেখেন ভাই এটা করে যাবে এই ধরনের ভাই মন খোলা যেহেতু এটা যেহেতু হচ্ছে না আমার কাছে ওই ইয়াটা লাগবে মন খোলা। আই হোপ আমি কাউকে hurt আচ্ছা, করিনি, তাহলে but আপনাকে আরো এটা বলার বেসিক একটা কোয়েশ্চেন করি। আপনি কি গণতন্ত্র সাপোর্ট করেন? নাকি আ স স্বৈরতন্ত্র মানে স্বৈরতন্ত্রের মাধ্যমে আপনার পছন্দের সরকারকে সাপোর্ট করেন? আমি এমন সরকার সাপোর্ট করি যেটা মাইনরিটিকে ইয়ে করবে না, লেজিট মাইনরিটির উপর অত্যাচার করবে না। আমি এমন কোনো সরকার সাপোর্ট করি না যে সরকার এসে দেশের women-দের অবজেক্টিভ ১৪টা বাজিয়ে দিয়ে যাবে। আচ্ছা, তার মানে ধরেন একটা women and মানে LGBTQ as well. ধরেন আপনার পছন্দের একটা স্বৈরশাসক ক্ষমতায় আছে। যেই স্বৈরশাসকের কোনো জনসমর্থন নাই। আ এবং সেই স্বৈরশাসক ব্যাপক পরিমাণে দুর্নীতিগ্রস্ত। কিন্তু তারা যদি মনে করেন আ মাইনরিটির উপর অ্যাটাক করতেছে না। তারপরেও দেশে অনেক মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে। কিন্তু তারা গিয়া করতেছে না বা তারা কমাবার চেষ্টা করতেছে। এই রকমের একটা মানে স্বৈরশাসককে আপনি সমর্থন দিবেন গণতন্ত্র বাদ দিয়ে দিবেন নাকি? নাকি? দিবেন নাকি? জিজ্ঞেস করেন ভাই, স্টেটমেন্ট দেন, জিজ্ঞেস করেন। না ভাই হ্যাঁ, আমি ওই ধরনের স্বৈরতন্ত্রকে সমর্থন দিব না। আমি লেজিটলি চাবো যে এর থেকে বেটার কোনো সরকার আসুক। আমাকে ইদার স্বৈরতন্ত্র অর ইসলামীতন্ত্র যেকোনো একটা গ্রহণ করতে হবে জিনিসটা এরকম না। মানে গণতন্ত্রের তো জিনিস হচ্ছে গণতন্ত্রটা জিনিসটাই তো হচ্ছে যে আপনার এটা মানে error and trial এর ভিতর দিয়ে যায়, তাই না? কখনো আমি ভালো হবে, ইরোর এন্ড কখনো ট্রায়াল এর ভিতর দিয়ে যাওয়ার জন্য ভাই, ইরোর এন্ড ট্রায়াল এর ভিতর দিয়ে যাওয়ার জন্য লাখো মানুষের জীবনকে দিতে পারবো না ভাই। আই এম ফ্রিকিং সরি অ্যাবাউট দিস। না আমি মানে আমি সরি তার মানে তো ওইটাই হইলো। মানুষের ওইটাই তো হইলো চয়েস তাইলে। নো, ওটা হয় নাই, ওটা হয় তাহলে তো নাই। ওই স্বৈরশাসকই হইলো। আপনি তো আমি থার্ড নো, আমি নিজে বললাম তাহলে থার্ড কি? অপশন। নিজে তাহলে বললাম থার্ড থার্ড অপশনটা অপশন। কি? থার্ড অপশনটা কি? থার্ড অপশন হচ্ছে নতুন কোনো সরকার করেন যেটা হচ্ছে এর থেকে বেটার। আ নতুন কোন সরকার করবেন কিন্তু সরকারটা যেটা এর কিরকম থেকে হবে? বেটার হবে। মানে যেটা গণতন্ত্র না। সেকুলার হবে, যেটা সেকুলার হবে, আর যেটা নতুন কোন সরকার হইতে সবারই হলে তো হবে। আমি আপনাকে সিস্টেমটা জিজ্ঞেস করছি। সরকারটা মানে কোন একটা পলিটিক্যাল পার্টির কথা জিজ্ঞেস করিনি। সিস্টেমটা কি স্বৈরতান্ত্রিক হবে নাকি গণতান্ত্রিক হবে? সিস্টেমটা গণতান্ত্রিকই হওয়া উচিত। বাট সিস্টেমটা গণতান্ত্রিকের সাথে এটাও হওয়া উচিত যে লেজিট অপশন আছে যে এটা একটা পার্টি আছে যে পার্টির মূল মোটো থাকবে না যে ইসলামীকরণ করতে দেশকে। আরে যদি গণতন্ত্র থাকে তাহলে তো এইরকম সরকারও আসতে পারে। মানে আপনি যে সিস্টেমটার কথা আমি বলতেছি ভাই, যে সিস্টেমটার ভিতর দিয়ে মনে করেন একটা পলিটিক্যাল পার্টি গিয়ে মনে করেন তারা জঙ্গি। তারা মানে পলিটিক্যাল পার্টি গঠন করলো। তারা জিতে গেল। ক্ষমতায় চলে গেল। এনে তো কারোর কিছু করার নাই। এটা যদি তারা যদি জনসমর্থন নিয়ে যদি সরকারে যায় করার তাহলে নাই তো তো, গণতান্ত্রিক। অন্য কিছু করার নেই। এইটাই আপনাকে জিজ্ঞেস লস্ট করতেছি। এই সিস্টেমটা কি লস্ট গণতান্ত্রিক সিস্টেম হবে নাকি মনে করেন একটা হ্যাঁ, স্বৈরতান্ত্রিক সিস্টেম সিস্টেম হবে? গণতান্ত্রিক হবে ভাই, সিস্টেম গণতান্ত্রিক হবে। একটা সরি স্বৈরতান্ত্রিক ইফ এক আই ওয়াজ বিং কমপ্লিকেটেড, সিস্টেম গণতান্ত্রিক হবে। ধরেন আমি আপনাকে ২ টা সিস্টেমের কথা বলতেছি। উত্তর কোরিয়ার মতো হ্যাঁ ভাই, একটা গণতান্ত্রিক হবে। সেকেন্ড থার্ড টাইম জিজ্ঞেস করার দরকার নেই তো, গণতান্ত্রিক হবে। তাহলে গণতান্ত্রিক সিস্টেমের ভিতর দিয়ে তো যেকোনো সরকারও আসতে পারে, ইসলামিক সরকারও আসতে পারে। দ্যাট সেখানে তো ডাজন্ট কিছু মিন করার আমার নেই। ওটাকে সমর্থন করা লাগবে আসিফ ভাই। দ্যাট না, ডাজন্ট আপনাকে মিন তো আমার ওই সরকারকে আপনাকে ইয়ে জিজ্ঞেস করতে হতো। করতেছি দ্যাট ডাজন্ট সিস্টেমটা মিন আমি সমর্থন যে ওই করবেন কিনা? হ্যাঁ, আমি তো বললামই করি। তো কয়বার বলবো? হ্যাঁ, আমি বললাম। তেলে যদি একটা রাষ্ট্রে তাহলে যদি কি মানে গণতন্ত্র না জনগণ থাকে। যেটা চুজ করে নিবে, যে সরকার চুজ করে নিবে ওটা নিয়ে কি আমার কাঁধে নিয়ে নাচতে হবে? না, আমি তো এটা সমালোচনা করি ভাই। সেটা তো আমি বলি নাই। কিন্তু তাহলে গণতান্ত্রিক আপনি কিসের সমালোচনা করতেছেন বুঝছি না তো। তেলে আমি তো বলতেছি যে গণতান্ত্রিক পাইছি। তেলে তো তেলে তো শেখ হাসিনার আমলে গত আমলে তো গণতন্ত্রই ছিল না দেশে। সেটা তো একটা হ্যাঁ, ছিল না। স্বৈরতান্ত্রিক হ্যাঁ, অফকোর্স ব্যবস্থা ছিল। ছিল। এখন অফকোর্স তো ছিল। এখন তো এখনো গণতন্ত্র আসে নাই। এখনো যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা একটা মানে দলের একটা লোকের গিয়া আ আ একটা সরকার গঠন করছে। কিন্তু আমরা সেই গণতান্ত্রিক সিস্টেমটা তো কামনা করতেছি যেই সিস্টেমটা মানে শেখ হাসিনা দাঁড় করাইছিল স্বৈরতান্ত্রিক সিস্টেম। আপনি যদি বলেন যে সেই স্বৈরতান্ত্রিক সিস্টেমটাতে অন্ততপক্ষে মাইনরিটিরা সেফ ছিল। এখন যে গণতান্ত্রিক সিস্টেমের দিকে আগাচ্ছে সেইটাতে মাইনরিটিরা আনসেফ হয়ে গেছে। তার মানে তো আপনি এখন যদি এরকম অবস্থা হয় গণতান্ত্রিক সিস্টেমের ভিতরে জামাত ক্ষমতায় যায়, এখানে তো গণতান্ত্রিক সিস্টেমটাকে তো আমরা এটার জন্য ফালায় দিতে পারব না। গণতান্ত্রিক সিস্টেমটা তো গণতান্ত্রিক সিস্টেমই রাখতে হবে। আমরা গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে জামাত যদি ক্ষমতায় আসে আমরা জামাতের সমালোচনা করতে পারি। কিন্তু সিস্টেমটা তো এন্ড আমরা এটার আউটকাম কি হবে ভাই? সিস্টেমটা তো আমাদের গণতান্ত্রিকই রাখতে হবে। এটা তো আর কোন আমি তো ওয়ে নাই আমি আমাদের সেটা কাছে। তো বলিনি ভাই। আমি তো সেটা বলিনি। আমি বলছি এটা এটার তো আউটকাম কি আমাদের তো হবে? ডেফিনিটলি শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানে মানে ব্যবস্থাকে রিফিউজ করে আমাদের গণতান্ত্রিক সিস্টেমের ভিতরে ফিরে আসতে হবে। যেই সিস্টেমের ভিতর দিয়ে বাক স্বাধীনতা সংরক্ষিত থাকবে, যে সিস্টেমের ভিতর এই যে সেই বাক স্বাধীনতার সুযোগটা নিয়ে জামাতও কথা বলবে। কিছু করার নাই। যেই স এন্ড এসে যেই বাক যেই স্বাধীনতার গলা জবাই করবে। যেই সিস্টেমের ভিতর দিয়ে জামাতও ক্ষমতায় আসতে পারে। কিছু করার নাই। আমাদের কারোর কিছু করার নেই। যদি ক্ষমতায় আসে কারোর কিছু করার নেই। আমরা সেই সরকারের সমালোচনা করব। কিন্তু হুম। সিস্টেমটা এইটা থাকবে, গণতান্ত্রিক থাকবে। স্বৈরতান্ত্রিক কখনো হইতে দেওয়া যাবে না। যদি এরকমও আপনি আমাদেরকে প্রমাণ দেখাইতে পারেন যে স্বৈরতান্ত্রিক সিস্টেমে
মাইনরিটিরা বেটার ছিল। তারপরেও আমাদের স্বৈরতান্ত্রিক সিস্টেমে যাওয়ার কোনো স্কোপ নাই। আমাদের শুধুমাত্র গণতান্ত্রিক সিস্টেম, বাক স্বাধীনতা, প্রত্যেক দলের অংশগ্রহণে নির্বাচন এই So, জিনিসগুলোর আমি ভিতর দিয়ে যেতে হবে। জিনিস জিজ্ঞেস করি একটা জিনিস জিজ্ঞেস করি আসিফ ভাই। ডু ইউ থিংক যে যদি যদি ধরেন জামাত ক্ষমতায় আসে, ধরেন ধরেন আপনার কাছে একটা সার্টেন নিউজ আছে না, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, সার্টেন নিউজ যদি জামাত ক্ষমতায় আসে, জামাত ক্ষমতায় আসবে এবং আসলে হচ্ছে আপনার গণতন্ত্র জবাই করবে, সে ইসলামিক খেলাফত করবে। ইন দ্যাট সেন্স আমাদের কি what should be আমাদের পজিশন কি হওয়া উচিত? আমাদের কি আমাদের বলা উচিত ওকে যেহেতু জামাত ক্ষমতায় আসতেই পারে, জনগণের লোক, জনগণের আছে এই সেই, what should we do? আমাদেরকে এটা প্রডিউস করা উচিত না, মানে নট সিস্টেম বাট জামাত যে জামাত যে একটা রং ইয়ে, এন্ড আমাদেরকে একটা অল্টারনেটিভ পার্টি, আই ডোন্ট নো, অ্যাটলিস্ট জামাত থেকে বেটার একটা অল্টারনেটিভ পার্টি সমর্থন করা উচিত না? এইটা তো জামাত আসলে সেই ধরনের ঘটনা ঘটতে পারে, গণতন্ত্রকে জবাই করতে পারে। সেটা এখনো জামাত আসে নাই। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, আইসা কি গণতন্ত্রকে জিজ্ঞেস জবাই করি অলরেডি করে দিছে। কি ভাই বলি, কি জিজ্ঞেস কথাটা করি কি শুনেন তো। বলেন? আসিফ ভাই আরেকবার একটু ক্লিয়ারলি বলতে পারবেন? কথাটা শুনেন। টিটিএম মাঝখানে কথা বলেন না। আমি একটু মানে ফারাজ ভাইয়ের সাথে কথা বলতেছি। যদি এরকমের হয় যে জামাত যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, আসলে গণতন্ত্রকে জবাই করে দিবে, গণতন্ত্র বলতে আর কিছু দেশে থাকবে না। এইটা যদি আমাদের আশঙ্কা হয়, এই কারণে আমাদের জামাতের বিরুদ্ধে বলতে হবে, সেটা আরো বেশি অ্যাপ্লিকেবল আওয়ামী লীগের ক্ষেত্রে। কারণ আওয়ামী লীগ সেই ঘটনা অলরেডি ঘটায় দিয়ে গণতন্ত্রকে জবাই করে মাটিতে পুইতা থুইয়া গেছে গত ১৫ বছরে। কোন ধরনের কোন নির্বাচন হয় নাই। নৈশ ভোটের সরকার গঠন হইছে। কোন মানুষের কোন ভোটাধিকার ছিল না। ফাইজলামি নির্বাচন হইছে। এটা অলরেডি ওরা কইরা দেখায় দিয়ে গেছে। যেটা আমরা যদি শুধুমাত্র আশঙ্কা করি যে জামাত এটা করতে পারে যদি ক্ষমতায় আসে, এই ধরনের ঘটনা যেটা এখনো আমাদের কাছে বাস্তব কোন প্রমাণ নাই। যেটার প্রমাণ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে এইটা আওয়ামী লীগের ক্ষেত্রে আরো বেশি খাটে। আওয়ামী লীগ যদি এরপরে আবার ক্ষমতায় আসে তাহলে তো গণতন্ত্র একেবারে মানে মাটির একেবারে ইসের ভিতরে ঢুকাই দিব। তাহলে আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে তো এর থেকে বেশি কথা বলা উচিত যে ওরা গণতন্ত্রটা আরো বেশি জবাই করবে। ওকে, ঠিক আছে। মানে দ্য থিং ইজ, আপনি যখন আপনি যারা এসে বলতেছে ইসলামিক শরিয়া কায়েম করবে, আমি যখন এটা নিয়ে কোশ্চেন করবো, দেন দ্য অ্যান্সার শুড বি বেসিক এন্ড মুনিং অ্যাবাউট হাসিনা। ফাইন, ঠিক আছে, আর কি বলেন? শরিয়া কায়েম করুক আর ডিবি পুলিশের মানে হাসিনার শরীয়ত কায়েম করুক। ইসলামী শরীয়ত কায়েম হোক আর হাসিনার শরীয়ত কায়েম হোক। আমি তো দেখব হুম। যে ২ টাই হচ্ছে একটা অযৌক্তিক সিস্টেম। And ২ টাই আপনার ২ টাই যখন সমালোচনায় কোনো ঘটবে, ধরনের কোনো পরিবর্তন আসবে? আমি শিওর। তো কখনো এরকম করব না যে এই ২ টার ভিতরে আমার বাইছে নিতে হবে ১ নাকি ২ নাকি ১ নাকি বাট ২ আমাকে ১ ২ ১ নাকি আমাকে ২ বেছে নিতে আমার হবে। এই ২ টার বাট ভিতরে বাট বেছে আমাকে নিতে হবে। না, আমি এই আপনার ২ টার ক্লিয়ার ভিতরে অনুযায়ী বাইছে আমাকে নিতে বেছে নিতে হবে, ইচ্ছুক না। রাইট? আমি এই ২ বাট টার আমাকে ভিতরে বেছে বাইছে নিতে নিতে বলতেছেন ইচ্ছুক না না। এতক্ষণ। না, বাট আপনাকে আমি বাইছে কিছুক্ষণ আগে আমাকে বেছে নিতে না, বলতেছিলেন। আপনাকে আমি সিস্টেমটা গণতান্ত্রিক ভাই সিস্টেম, সিস্টেমটা ভাই গণতান্ত্রিক সিস্টেম, আমি 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 তো আপনাকে বলি না যে বারবার আমি নট বলছি। সাপোর্টিং আমি ঘুরায়, আমি ঘুরায়, ভাই আমি বলি না। ঘুরায়, ভাই ঘুরায় কি জন্য আপনি বলতেছেন, আই ডোন্ট নো, এগুলো আসিফ অনেক বলছেন, লেট মি ফিনিশ নাও। আপনি আপনি আমাকে বলছেন যে গণতান্ত্রিক সিস্টেম করা উচিত নয়, অফকোর্স গণতান্ত্রিক সিস্টেম করা উচিত। আমি যদি দেখি লেজিটলি গণতান্ত্রিক সিস্টেমে একটা এমন সরকার আছে যেটা রাক্ষস সরকার, আমি যদি দেখি, আমি এটা অল্টারনেট একটা খোঁজার চেষ্টা করব যে এর থেকে বেটার কোন সরকার আছে। অল আই এম সেইং ইজ দ্যাট আপনি কেন আমারে কোন পজিশনে ফেলা দিচ্ছেন, আই ফ্রিকিং ডোন্ট নো। তাহলে আমাকে বলেন যে গণতান্ত্রিক সিস্টেমের বাইরে মানে সিস্টেমটা আমি তো কিন্তু আবারও বলতেছি আমি তো গণতান্ত্রিক বারবার সিস্টেমটা তো বললামই, তাহলে আর গণতান্ত্রিক কি সিস্টেম। সিস্টেম আমি আর কি সিস্টেম আছে আপনার কাছে? আমি তো নতুন সিস্টেমের কথা বলিনি, নতুন পার্টির কথা বলতেছি। আমি তো এটা সিস্টেমের কথা অপশনের কথা বলতেছি। বলতেছি। তাহলে আপনি পার্টির কথা কেন বলতেছেন? আশ্চর্য কথা। আমি তো আমি যদি সিস্টেমটা সিস্টেমে একমতই হই সিস্টেমটা তো তাহলে আমি নতুন গণতান্ত্রিক হবে। সিস্টেম কেন আবার ইন্ট্রোডিউস করতে যাব? তাইলে আসিফ ভাই, গণতান্ত্রিক সিস্টেম বিষয় am তো I not clear enough? গণতান্ত্রিক সিস্টেম বিষয়ে তো আপনার সাথে আমার কোনো দ্বিমত নেই নাকি? না, দ্বিমত নাই তো। গণতান্ত্রিক সিস্টেম থাকতে হবে জনগণ যারে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে নাকি? হ্যাঁ, দ্বিমত নাই তো। আমি তো এর আগেও বলছি এটা। এখন আওয়ামী লীগ কি গণতান্ত্রিক সিস্টেমকে হত্যা করছিল নাকি করে নাই? মেবি মোস্ট প্রবাবলি অনেক জায়গায় করছে, হ্যাঁ। গত ৩ বার কি নির্বাচন হইছে নাকি হয় নাই? অনেক ক্ষেত্রেই হয়নি। তাইলে তো গণতন্ত্রকে তো হত্যা করছে। মানে হাসিনার তো মানে ব্যবস্থাটা তো স্বৈরতান্ত্রিক ছিল নাকি? হ্যাঁ, করছে, ওই জায়গায় ষড়যন্ত্র ছিল, হ্যাঁ। এখন যদি গণতন্ত্র আসে এটার ভিতরে সম্ভাবনা আছে, হ্যাঁ, সম্ভাবনা আছে জামাতও ক্ষমতায় চলে আসতে পারে। কিন্তু আমরা তো গণতান্ত্রিক সিস্টেমটাকে তো আচ্ছা, সমর্থন করি দুজনই নাকি? আসিফ ভাই, আমাকে একটা জিনিস বলুন তো, দাঁড়ান একটু আমাকে একটা জিনিস বলুন। ওয়াইল আপনি আমাকে এইভাবে কেন কাউন্টার করতেছেন, অ্যাজ ইফ আমি হাসিনার স্পোকস পারসন? সেইভাবে এইভাবে কেন কাউন্ট কাউন্টার করতেছি করতেছেন? না। কাউন্ট করতেছি আমি আপনাকে এই ২ টা সিস্টেমের ভিতরে পার্থক্যটা দেখাচ্ছি যে একটা জায়গায় আপনি কি আমি এবং আপনি কি আপনি মনে একই করেন জায়গায় আছি। এই দুটার মধ্যে পার্থক্য আমি জানি, মানে এই জিনিসটাকে আপনি মানে আহ, জানেন না নাকি সামথিং? পার্থক্যটা তো আপনি জানেন কিন্তু আপনি যখন বলতেছেন তখন আপনি একটা পলিটিক্যাল কোন পার্টি জিনিসটা? এবং সিস্টেমটার কোন ভিতরে জিনিসটা বলতেছে? আপনি আপনি যখন কথা বলতেছেন তখন আপনি পার্টি এবং কোন সিস্টেমটার কথাটা? ভিতরে সেটা বলতেছি তো শোনেন। যখন আপনি কথা বলতেছেন তখন পার্টি এবং সিস্টেমের ভিতরে তালগোল পেকে যাচ্ছে যেটার কারণে ক্লিয়ার হচ্ছে না তো জিনিসটা। যে আপনি এক্সাক্ট বলতেছেন বলেন ভাই, কোন কথাটা? এই যে আপনি এতক্ষণ ধরে বলতেছেন আপনার কথার ভিতরে তো মানে দেখতে পাচ্ছি না। মানে একটা উদাহরণ দেন। গণতান্ত্রিক আপনি তো অনেকগুলাতেই উদাহরণ দেয়া যায়। আপনি ভিডিওটা হ্যাঁ, তাইলে একটা দেন। শুনেন। সেটা তো দিতে দেন তো। দিতে দেন তো ভাই। আপনি মানে আচ্ছা, করতেছেন কেন? আচ্ছা, বলেন ভাই, একটা উদাহরণ দেন। আবার কথা বলতে নিব আর আপনি বলবেন একটা দেন। তো এটা আমিও করি।
ভাই ওটা তো আমরাও দেখাই যে ওকে আপনার অনেক ইসলামের ভুল মিথ্যা একাধারে এটা দিতে পারে না। জানেন কি বলে? এই যে এই মানে গণতান্ত্রিক সিস্টেমটা তো আমরা দুইজনই সমর্থন করি নাকি? হ্যাঁ, সমাধান করি। আমি কবে তাহলে বলছি যে গণতন্ত্র আমি চাই হাসিনা না? স্বৈরতান্ত্রিক মানে শাসনকে তো আমরা দুইজনই রিজেক্ট করি নাকি? অফ কোর্স। আচ্ছা, দুইজন আপনি কেন এটা ইনশিওর কেন হইতেছেন আমি জিনিসটা বুঝতেছি না। আমি দেখেন আসিফ ভাই, I was never against, মানে never in favor of হাসিনা। আমি চাই না এই উইয়ার্ড স্ট্রম্যান আপনার মাথায় কোন দিক থেকে হচ্ছে, I freaking don't know। আমি চাচ্ছি all I wanted যে এখন দেশে যে ধরনের অ্যাট্রসিটি আমি দেখতেছি এই অ্যাট্রসিটি গুলো দেখা না লাগতো। আমি চাচ্ছিলাম এর যদি আমাদের কাছে হাসিনা ধরেন আর কয়দিন ছিল ক্ষমতায় বা নেক্সট ইলেকশন কবে? আমি চাচ্ছিলাম যদি এটলিস্ট একটা ইলেকশনের মাধ্যমে যেত, এর মাঝে যদি একটা লিডার একটা ভালো পার্টি থাকতো, যে পার্টিকে আমরা চুজ করতে পারতাম, ওকে এই পার্টি দাঁড়াইছে, এই পার্টি লেজিট, এই পার্টি এই কাজ করছে, আমরা এইটাকে ভোট দিয়ে করবো। এরকম যদি একটা অপশন থাকতো I would have ভাই gladly এটা chosen। এটা কিভাবে সম্ভব? এটা হাসিনা থাকাকালীন মানে প্রত্যেকটা বিরোধী দলের এটার মধ্যে প্রত্যেকটা ভাই নেতা অসম্ভবতা দেখেন ভাই, ভাই অসম্ভবতা দেখেন। চুনোপুটি থেকে মানে এলাকার ছেঁচড়া রংবাজ থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত সবগুলো তো জেলে ভাই। হাসিনার আমলে তো বাদবাকি কেউ তো জেলের বাইরে ছিল না ভাই। আপনি কিভাবে ভাই আশা আমি করেন তো হাসিনা বিএনপির ক্ষমতায় হাজারো থাকলে কর্মীদের বারবার আমি সে দেখছি কই জেলের ভিতরে তো, হ্যাঁ অফকোর্স আমি ভাই একেবারে লেজিটলি ফারাজ ভাই ইয়ে এই আসলে কথাগুলো বইলেন না। লেট মি ফিনিশ আমি নিজে লেট মি ফিনিশ জেলে দ্য পয়েন্ট ছিলাম। আমি নিজে জেলে ছিলাম। লেট মি আমি ফিনিশ দ্য কয়েক পয়েন্ট মাস আসলে জেলে ভাই। ছিলাম। আমি দেখছি আই সেখানে গেট ইট। হাজারে বিএনপি নেতাকর্মী, হ্যাঁ? হাজারে বিএনপি নেতাকর্মী। মানে এগুলা কিভাবে বলেন? এগুলা কিভাবে বলেন? এগুলা মানে এগুলা কোন সেন্সই মেক ভাই করে না। একেবারে শুনেন ভাই, একেবারে টপ টু লেভেল একেবারে আমার কাছে ধইরা পড়ছে হাসিনা। ভাই আমার কাছে ওই জিনিসটা হইলে বেটার মনে হইতো। আমি যদি এটা যেটা ইমপ্র্যাকটিক্যাল হয়, I would love to hold that position, cause আমার কাছে যে মাইনরিটিরা যেভাবে মরতেছে ভাই, আমি এটা সহ্য করতে পারতেছি না। হয়তোবা আপনি এটাকে আমি জানি না আপনি এটা লাইটলি নিতেছেন না, ইউনুসকে দেখা ইয়া বা এটলিস্ট একটা ছাড় দেওয়ার চেষ্টা করতেছেন সামথিং, নতুন সরকার ইস্যু। বাট আমি মোটেও এটা লাইটলি নিতে পারতেছি না ভাই। আপনি বলতে আচ্ছা পারেন মনে ও করেন আপনি হাসিনার এগেইনস্ট, আ আপনি বলতে পারেন ও আপনি হাসিনার পক্ষে এইজন্য আপনার এটা সহ্য হচ্ছে না, এটা বলতে না, পারেন, না যে আপনি কেউ বলতে আপনি পারে, মুখ নিতে ফাঁকি যে কেউ পারতেছেন না। বলতে পারে। ইটস ওকে। নিতে পারতেছেন না এটা অবশ্যই আপনি এটা করতে পারেন। আপনার খারাপ লাগতেছে যে মাইনরিটির উপর অ্যাটাক হইতেছে। এটা অবশ্যই খারাপ লাগতেছে। আমারও খারাপ লাগতেছে, আপনারও খারাপ লাগতেছে। কিন্তু এখানে পয়েন্টটা হচ্ছে যে আ মনে করেন একটা আন্দোলনে মনে করেন এই যে মানে সরকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, অনেক মানুষ আন্দোলনে গেছে। সেখানে কিছু জামাতিও গেছে, সেখানে কিছু বামও গেছে, সেখানে আমার মতো কয়েকজন নাস্তিকও গেছে যে সরকার কেন ট্যাক্স ফাঁকি দিবে? এটা তো খারাপ কাজ করছে। সরকার তো এটা দুর্নীতি করছে। এই যে আমি যদি সেই আন্দোলনে যাই তাহলে আ আমি কি জামাতি হইলাম তাতে? জামাতি মুরগি হইলাম তাতে? আমি জামাতি, আপনি কি আমার স্ট্যাটাস নিয়ে কথা বলতে যাচ্ছেন? না, না আমি আসিফ ভাই, জাস্ট জিজ্ঞেস করতেছি। আমি জামাতি হইলাম বা জামাতি মুরগি হইলাম, আপনি কিছু আবার একটা হইলাম কিনা? কোশ্চেনটা করেন। ধরেন একটা রিয়েলি ওয়ান্ট টু একটা নো। একটা ভ্যালিড হুম, একটা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। যেটা যৌক্তিক হুম, প্রতিবাদ। হ্যাঁ? সরকার হুম, একটা আকাম করছে, বড় ধরনের আকাম করছে। সেটার হুম, বিরুদ্ধে কিছু মানুষ প্রতিবাদ করতে গেছে। সেখানে আমিও প্রতিবাদ হুম, করতে গেলাম। সেখানে ওকে। জামাতের কিছু পোলাপানও এসে একটা জড়ো অন্তত হইছে। সরকারের একটা দুর্নীতি করছে, যেটা মানে স্পেসিফাই করেন আরকি। যে আচ্ছা ট্যাক্স চুরি, যেমন ধরেন ট্যাক্স এই যে চুরি, রাইট? মানে যেমন ধরেন ডিবি অফিসে মানে কয়েকটা ছেলেকে ধরে নিয়া পিটায় মেরে ফেলছে সরকার। হ্যাঁ? ওকে, ওকে। এইটা মানে ওকে একটা ঠিক আছে। সরকারের স ওই ছেলেগুলোর ভিতরে ২-৩ টা ছিল শিবিরের। হ্যাঁ? তাদেরকে হুম, পিটায় ওকে, মেরে ফেলছে সরকার। ওকে। এখন একটা স্বাধীন রাষ্ট্রে একটা ছেলেকে পুলিশ ধইরা নিয়া পিটায় মাইরা ফেলছে। এইটা তো কোনো হুম, অবস্থাতেই মানে এটা হুম। হইতে পারে না। এটা একটা অন্যায় কাজ। এটা যেকোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই জিনিসটা বুঝবে। অফকোর্স, এখন অফকোর্স। শিবির সেই প্রতিবাদে অংশ নিছে কারণ শিবিরের হুম, কর্মীদের মারছে। আর হুম, আমি সেই প্রতিবাদে অংশ নিচ্ছি কারণ বাংলাদেশের একজন নাগরিককে মারছে পুলিশ, যেই হুম। অধিকারটা পুলিশের নাই, যে অধিকারটা শেখ হাসিনারও নাই, যে অধিকারটা বাংলাদেশ রাষ্ট্রেরও নাই, যে একটা নাগরিককে পুলিশ ধইরা পিটায় মেরে ফেলবে। এটা একটা অন্যায়। সেখানে আমিও গেছি। ভাই আমি এখন বলে আমি দিচ্ছি কি যে সে জামাতের মুরগি হবে না। দেন নেক্সট পয়েন্ট কি? আচ্ছা। আ তার মানে সরকারের বিরুদ্ধে যদি একটা যৌক্তিক আন্দোলন হয়, সেই আন্দোলনে যুক্ত হইলেই যে হুম। যে সে জামাতের মুরগি হবে সেই আন্দোলনটা কিন্তু মানে বাট অনেক বিরাট একটা অংশ there can be জামাতি ছিল। points. There can be points. জামাতের মুরগি হওয়ার পসিবিলিটি অবশ্যই আছে। জামাতের উদাহরণ মুরগি দিতে হওয়ার পারছি ভাই। জামাতের মুরগি হওয়ার জামাতের মুরগি আপনার তো প্রমাণ করতে হবে সে জামাতের মুরগি কিনা। আ জামাতের মুরগি বলতে আমি কি প্রমাণ না বুঝাইতেছি করে সেটা, প্রমাণ তাকে জামাতের মুরগি জামাতের বলতে মুরগি আমি কি প্রমাণ না বুঝাইতেছি করে সেটা তো তো আপনি আগে ডিফাইন পিটা করা বলতে লাগবে না? পারবেন না। ওইটা আগে তো ডিফাইন করা লাগবে জামাতের মুরগি কি জিনিস। জামাতের তাই মুরগি না? বলতে আচ্ছা তাইলে বলেন কি? এখন তো আপনি মানে পিপল হু আর তাফসীর করে তাফসীর ডুপড করে বাই দিবেন কি? জামাত। ডিফাইন করা আর তাফসীর করা তো এক জিনিস না আসিফ ভাই। ডিফাইন আর তাফসীর এক জিনিস। ধরেন আপনি একটা রাইম বাই করলেন। আপনি একটা নতুন একটা ওয়ার্ড ইয়া করলেন বা নতুন একটা নাম দিলেন, যেমন চুনাহাগা। ওইটার ডেফিনিশন কি যে খামারিরা দিবে মানে বা মুমিনরা দিবে? অফকোর্স এটা আপনি দিবেন, যেটা বলতে আপনি কি বুঝাইছেন, রাইট? দেন মুমিনরা যদি এসে বলে আপনার যে ভাই চুনাহাগা নতুন তাফসীর বের করতেছেন, ওরা তো লেজিট কোনো একটা পজিশন হবে না। দেন আচ্ছা ধরেন মুমিনরা এসে যদি ফরাজ বলে ভাই আমি যে যদি আপনাকে বলি চুনাহাগা বলতে এটাই বুঝায় ভাই, আমি বাংলা বুঝি না, আমরা কি বাংলা বুঝি না? তো এটা তো স্ট্রম্যান হবে, রাইট? আচ্ছা ফরাজ ভাই আমি যদি আপনাকে এটা বলি যে আপনি হচ্ছেন হাসিনার মুরগি এবং এটা নিয়ে যদি আমি একটা আমি স্ট্যাটাস দিই বলবো আপনি হাসিনার এটা মুরগি বলতে, ফরাজ ভাই আমি জিজ্ঞেস করবো এটা বলতে আপনি কি বুঝাচ্ছেন? হাসিনার মুরগি মানে হাসিনার মুরগি বা আপনাকে সবসময় আমি হাসিনার মুরগি বলেই ডাকা শুরু করলাম এবং আমি আপনাকে মানে গোপনে বলে দিলাম হাসিনার মুরগি মানে হচ্ছে হাসিনার বিরোধী। হ্যাঁ? হুম, এটা কি মানে আমি ডিফাইন করে দিচ্ছি এই জিনিসটা বলতে আমি কি হুম। বোঝাচ্ছি।
এটা কি হ্যাঁ, ওকে। একটা মানে আ আ বৈধ স্যার কাজ আমি হবে? আপনার সাথে লাইভে এসে বলতেই পারবো যে জামাতি আমাকে হাসিনা মুখে বলতে হাসিনার বিরুদ্ধে বকতে চাইতেছে। আমি আপনার কাছে কনফার্মেশন নিতে পারি। মানে আপনি সেটার সাথে ওকে হবেন যে আপনাকে আমি হাসিনার মুরগি বলে যদি ডাকবো সবসময়? যেটা আপনি মিন করবেন সেটা আমি ওই সেন্সে নিব। আমি এত ডেলিকেট ফ্লাওয়ার না ভাই। আমরা কি বলবো এটার জন্য মর্যাদা আমার। এত ডেলিকেসি নাই কথা আমার মধ্যে। না, এটা তো তাইলে মানে আপনার সাথে এইটা নিয়ে তো আমি হইতেছি না। মানে এগ্রি করতে পারতেছি না। কারণ জামাতের ভাই মুরগি আই ডোন্ট ফ্রিকিং ধরেন কেয়ার কে ধরেন আমার কি আমরা ডাকতেছে। ধরেন এত ডেলিকেট ধরেন না তো আমি। এ আপনি ঠিক আপনি আছে কেন কিন্তু দিচ্ছেন? আপনি যে কোক খাইছেন, আপনি নাম ডাকা নিয়ে কেন মানে সেনসিটিভ হতেছেন? আই ফ্রিকিং ডোন্ট নো। না আপনি একজনকে একটা ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ দিয়ে দিলে সেটা প্রমাণ করবেন না? আপনি ভাই কোক খাইছেন যাদেরকে আপনি প্রোটেক্ট করছেন এন্ড আপনি মানে কাদেরকে আমি কি লেজিটলি মতিনকে আমাকে কোপ মারছে নাকি? আমি কি মানে এখন যত্রতত্র গিয়া গুলি চালানো শুরু করব নাকি? আজিম ভাই যারা আপনাকে কোপ মারছে তাদেরকে আপনি ক্ষমা মানে আরকি যে তাদেরকে যেন না মারে এইজন্য আপনি সেটা ভিন্ন রিকোয়েস্ট করে বিষয়, এটা যাচ্ছেন। ভিন্ন বিষয়। আর আপনি লেজিটলি অন্যের হয়ে সেন্টি খাচ্ছেন বিকজ আমি কাউরে মতিনা মুরগি রাখছি এইজন্য। অবশ্যই সেন্টি খাইতেছি না এটাতে আমি বিরক্ত হইছি যে এই ছেলেটা মানে একটা ভালো কথা বলছে, একটা সমকামীদের পক্ষে কথা আসিফ ভাই বলছে। আই ডোন্ট নো আপনি যে তারা নিয়ে ট্রল আমার করতেছেন। আমার নিজের ইয়েতে আমার ইচ্ছা ভাই আমি ট্রল করব সমস্যা কি সেটা ভাই? তো অবশ্যই আপনার ইচ্ছা। আমি তো আপনার ট্রল থামাইতে পারব না। কিন্তু আমি তো আপনার এটা বলতে পারব যে আপনি মানে কি রকমের হ্যাঁ, একটা আপনি যদি কাজ আমার হইলো স্ট্রমেন এটা? করে আপনি যদি আমার কি স্ট্রমেন রকমের করে একটা বলেন তাহলে কি রকমের ভাই একটা আপনি যদি আমার স্ট্রমেন করে মানে বলেন তাহলে আমি একান্ত শুনবো কি একান্ত রকমের ফেলাই একটা দিব। আমি তো এটা নিবই না। মানে নির্মম অমানবিক একটা কাজ হইলো যেই লোকটা সমকামীদের পক্ষে বাংলাদেশের মতো দেশে দাঁড়ায় সমকামীদেরও অধিকার থাকা সে উচিত যদি এই একটা কথাটা মার্ডারার মানুষ হয় বলতে তাহলে কি ইয়ে করা যাবে না? সে একজন ধরেন সমকামী ধরেন আমি ওটা নিলাম, আপনার পয়েন্টে নিলাম। ধরেন আপনার পয়েন্টে আমি সে ধরেন মার্ডারার একজন সমকামীদের পক্ষে ধরেন একজন মার্ডারার সে সমকামীদের পক্ষে বলতেছে। আমি কি মার্ডারকে সে কি আপনি মার্ডার করছে? ভাই সে বলেন যে হাসিনার আমি বিরুদ্ধে সমালোচনা করতে মানে হাসিনার ভাই বিরুদ্ধে আন্দোলন ভাই করাটা আপনি আপনার কাছে বলেন মার্ডারের মতো? ভাই হাসিনার সেন্টি খায় না বিরুদ্ধে ভাই। আন্দোলন আপনি আমাকে করাটা এখন অ্যানসার করেন। ওয়াও এই যে বাইরে গেছে, অ্যানসার বাইরে করেন। গেছে, অ্যানসার করেন বাইরে ভাই। গেছে। আমি হ্যাঁ, যেটা বাইর ভাই করতে ভাই চাচ্ছিলাম। ওরকম সেন্টি মানে খায় অ্যানসার দিতে পারে। আপনি অ্যানসার করেন। আপনার কাছে ২ টা সেম দেন লেভেলের সি অ্যানসার করবে অ্যানসার করবে না। হাসিনার বিরুদ্ধে বলাটা আপনার ভাই কাছে আপনার এতটা আপনার একটা অ্যানসার ইয়ে শেষ হলে মানে প্লিজ আমাকে একটা ভয়ংকর অ্যানসার ক্রাইম। করেন। হ্যাঁ, একটু কথা অ্যানসার করেন জাস্ট। কথাটা শেষ করতে দেন। আপনি মাঝখানে বারবার কথা বলেন না। মানে হাসিনার বিরুদ্ধে বলাটা আপনার কাছে এত ভয়ংকর ক্রাইম যেটা আপনার কাছে মার্ডারের থেকেও মারাত্মক। যে বেটা তুই হাসিনার বিরুদ্ধে কইছিলি কে? হাসিনার বিরুদ্ধে মাঠে নামছিলি কে? এখন দেখ তোরে পাইছি। মানে আপনার যে ভিতরের ক্ষোভটা হাসিনার বিরুদ্ধে তারা যখন আন্দোলন করছিল এটার জন্য যে আপনার ভিতরে যে রাগটা, আপনার ভিতরে যে জমানো ইয়াটা এটা কিন্তু বাইরে যাচ্ছে ফারাজ ভাই। একদম ঘর করে বাইরে গেল। হ্যাঁ, বলেন। ওকে, ওকে ভাই জামার তো শেষ করলেন কিন্তু অ্যানসার তো দিলেন না আসিফ ভাই। আর যদি নিজেরে কেউ লুকায় রাখতে মার্ডার পারলাম করে না। ওই যে একটা মানে ডায়ালগ আছে না? ইসের আর নিজেরে লুকায় রাখতে পারলাম না। ওকে নাও অ্যানসারটা ভাই। কিসের অ্যান্সারটা? আমার কোশ্চেন অ্যানসারটা কি? এক সেকেন্ড আসিফ ভাই একটা সেকেন্ড আমার হেডফোনটা ডিসকানেক্ট হয়েছে। সরি একটা সেকেন্ড প্লিজ হ্যালো। হ্যাঁ, আমি মনে হয় এখন শুনতে পাচ্ছি। আসিফ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। হ্যাঁ, প্লিজ ভাই আমাকে অ্যানসার করেন যে কেউ যদি LGBTQ এর পক্ষে কথা বলে মার্ডারার আমি কি তাকে সমালোচনা করতে পারবো কিনা? মার্ডারের সমালোচনা করতে পারবেন। মার্ডার সমালোচনা করতে পারবো অফ কোর্স। কিন্তু যখন সে LGBTQ এর পক্ষে কথা বলছে, সেই সময় গিয়ে যদি আপনি বলেন, "ওই বেটা তুই মার্ডারার তুই আবার LGBTQ কে সমর্থন করতেছিস কেন?" তাহলে তো ওকে এইটা আমি কেমন যদি কথা? বলি আমি যদি বলি যে ওই বেটা তুই মার্ডারার তুই কেন এলজিবিটি পক্ষে বলছিস? যদি আপনি যে সেন্টেন্স বলতেন সেই সেন্টেন্স যদি বলি ওকে দ্যাট উড বি আ রং থিং টু ডু মেবি বাট এটা হ্যাঁ দ্যাট উড বি আ রং থিং টু ডু বাট আই ডোন্ট থিংক আমি কোনো জায়গায় কোনো বাড়ি কথা বলছি। মানে নেভার থিংক আপনি সো। তো আমি সমকামী আমি ভাই আসিফ ভাই একটু ধরেন কোন একজন এলজিবিটি এর পক্ষে লোক সে চুরি করলো তাকে কি সমালোচনা করা যাবে? আসিফ ভাই? আ করা যাবে? অবশ্যই চুরি করলে তো চুরির জায়গা ওকে, থাকবে ওকে, সমালোচনা তো ওকে। অবশ্যই হ্যাঁ, করতে চুরির পারবেন। জায়গা অবশ্যই চুরির জায়গা অবশ্যই সমালোচনা করবে। ধরেন LGBTQ কেউ সাপোর্টকারী। কেউ এসে আপনার সাথে এসে মানে আপনার ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা কথা বলে গেল। তাকে কি ট্রল করা যাবে? যদিও সে LGBTQ এর পক্ষে, তাকে কি ট্রল করা যাবে আসলে? তো একটা অবশ্যই তো legit করা পজিশন যাবে। হবে। করা যাবে না কেন? অবশ্যই করা কিন্তু যাবে। থ্যাংক ইউ। কিন্তু কোন যেই LGBTQ কিন্তু নো, লেট মি ফিনিশ মাই ফ্রিকিং পয়েন্ট আসলে। কোন LGBTQ এর সমর্থনকারী যদি কোন একটা স্টুপিড কাজ করে যে কাজটা আমার কাছে ফ্রিকিং স্টুপিড। সেই স্টুপিড কাজটাকে আমি সমালোচনা করব নট সাপোর্টিং দ্য LGBTQ বাট যে কাজটা আমার কাছে স্টুপিড মনে হয় সেই স্টুপিড কাজটাকে আমি সমালোচনা করতে পারব। এটা কনটেক্সট এর উপর নির্ভর করবে। যদি কনটেক্সট টা এরকম হয়, কিরকম কনটেক্সট হয়? কনটেক্সট এর উপরে নির্ভর করবে বলতেছি তো শুনেন, কথাটা শুনেন। জি। যদি কনটেক্সট টা এরকম হয় সে আ একটা আন্দোলন হুম, করছিল। এই যে আমি যেই কথাটা বললাম, শিবিরের ৫ টা ছেলেকে ডিবি পুলিশ ধরে নিয়ে পিটায় মেরে ফেলছে। যেটা একটা অন্যায়। আমি নাস্তিক হিসেবেও সেটার প্রতিবাদ করব। নাস্তিক হিসেবেও সেটার বিরোধিতা করব। সরকারেরকে জবাবদিহি করতে বলব সেই জিনিসটার। এখন আমি মনে করেন আন্দোলনে গেলাম বাংলাদেশে গিয়ে এই সরকার কেন ওই ৫ টা জামাতের ছেলেকে পিটায় মারছে। এটা তো ঠিক করে নাই। এখন সেই আন্দোলনে একটা বড় অংশ ছিল জামাতি। তারাও এই আন্দোলন করছে কারণ তাদের পার্টির লোককে পিটায় মারছে। তারা করছে একটা জায়গা থেকে, আমি করছি আরেকটা জায়গা থেকে। আমার স্ট্যান্ডটা ভিন্ন ছিল, জামাতের স্ট্যান্ডটা ভিন্ন ছিল। এখন সেই আন্দোলনের ফলে সরকার পতন ঘটছে। এখন হুম। সেই আন্দোলনের ফলে সরকার পতন LGBTQ ঘটে এর সাথে রিলেটেড হলে ভালো হতো বাট কথাটা এনিথিং কথাটা শুনে এনিহাউ। নেন। হ্যাঁ, কথাটা শুনে নেন। এরপরে কি হইল?
জামাত ইসলামী ক্ষমতায় চলে আসলো। জামাত আচ্ছা। ইসলামী ক্ষমতায় চলে এসে তখন যেটা করলো তারা কয়েকজন নাস্তিককে পিটায় মারল। আমি কি করলাম? আমি আমার অবস্থান কিন্তু ওইটাই আছে যে একটা রাষ্ট্র জীবন কখনো বাঁচাইতে হবে। পুলিশ দ্বারা কিছু ছেলেরে ধইরা তারে পিটায় মেরে ফেলতে পারে না। কিন্তু আমি এই জামাতি সরকারের সময়ও দেখলাম যে ঘটনা একই তো ঘটতেছে। আমি তখন আবার গেলাম রাস্তায়। রাস্তায় গিয়ে বললাম যে এই সরকার এই কাজটা করছে, এইটা একটা নাগরিক অধিকারের ভায়োলেশন হইছে। তখন আপনি আমারে নিয়ে ট্রল করা শুরু করলেন। "ও তুমি তো বাবা, তুমি তো মামা ওই সময়ও গেছিলা। ওই সময় যে শিবিরের পোলাপানে যে পিটায় মারছিল তখন গেছিলা কেন? তখন গেছিলা কেন? এখন ঠিক আছে, এখন এক খাও, মজা খাও। এখন তোমারেও পিটাইবো, তুমিও মজা খাও।" এটা যদি আপনি আমাকে নিয়ে এই আসিফ ভাই, ট্রলটা করেন, can আপনি you যদি shorten up? Because I really need to go. আসিফ ভাই, can you shorten up? আমি খুব এত বড় রচনা বলা লাগবে না। আমি খুব সহজে বলতে পারি আসিফ ভাই। আমার পয়েন্ট বলতে খুব বেশি বড় লাগে না। The thing is আসিফ ভাই, আপনি যেটা বললেন যে কারো জীবন বাঁচানোর ক্ষেত্রে আপনি যে কনটেক্সট বললেন যে কাউকে লেজিট অবস্থা মানে ইলেজিটিমেট কাউকে হত্যা করা হয়েছে। আপনি সেটা সমালোচনা করছেন এবং এই ইলেজিটিমেট সমালোচনা মানে ওটার জন্য ওটার জন্য আলটিমেটলি যাদেরকে মার্ডার করেছিল তারাই পাওয়ার আসছে এবং পরবর্তীতে যে আপনাকে ধরেন আপনার ঠ্যাং টুকাই দিয়েছে বা হাত টুকাই দিয়েছে। আমি যেহেতু আপনাকে ইয়ে করতে যাবো না যে আমি আপনাকে যে সমালোচনা করতে যাবো না। বিকজ আমি আপনার ওই কাজটাকে যে আপনি কাউকে কাউকে বিচার বহির্ভূত হত্যা করা সেটা সমর্থন ওটা এগেইনস্ট বলতে গেছেন ইটস আ ফেকিং গুড থিং টু ডু। বাট কেউ যদি এই লেভেলে কোনো একটা অ্যাক্টিভিটি করে আমি আমি কি জানি বৈষম্য বিরোধী আন্দোলন করতেছি উইথ জামাত, হি ইজ আ ফ্রিকিং স্টুপিড। এটা একটা ছাগল, ওই ছাগলের সমালোচনা আমি সারা জীবন করবো। যে ছাগল বোঝে না যে জামাতের সাথে বৈষম্য বিরোধী আন্দোলন করা আর হিটলারের সাথে ওয়ার্ল্ড পিস নিয়ে আলোচনা করা একই জিনিস। ওই তাহলে তো ছাগলের একই সাথে কথা তো আপনি আমি বললেন। তার মানে আপনি না বলতে আমি চাচ্ছেন একই আমি কথা যখন ওই যে আমি একই কথা আমি বলিনি। যখন ওই আমি যে একই ডিবি কথা বলিনি। পুলিশ আসিফ আমি ভাই যদি যখন আপনি এটা ধরে আমি নেন, আমার কথা আপনি বলতেছি, যদি এটা আমি আমার মনে কথা করেন বলতেছি। আমি বলছিলাম যে আমি যদি ডিবি আচ্ছা, অফিসে আমার কথা অ্যান্সার করেন ভাই। আপনি কি আমি হিটলারের সাথে কেউ যদি আমি ওয়ার্ল্ড পিস নিয়ে আলোচনা করতে চায়, দুই আ থেকে একটা আমি বা ওয়ার্ল্ড পিস নিয়ে একটা ইয়ে করতে চায়, দুই থেকে এটা একটা ভালো কাজ হবে। মানে আমি একটা আবারও বলতেছি জাস্ট যে আমি একটা সঠিক কাজ মনে হবে করেন কিন্তু। আবারও বলতে সেটা তাহলে নাৎসি দিয়ে উদাহরণ দিই। যদি ৫ টা নাৎসি ছেলেদের পুলিশ ধরে পিটায় মেরে ফেলে, আমি সেটারও প্রতিবাদ করব। এবং সেই আন্দোলনে যদি নাৎসিরাও আমি থাকে, এটা জিজ্ঞেস করিনি তো। আমি তো সেটা জিজ্ঞেস আপনাকে করিনি তো ভাই। আমি আসিফ তো ভাই, I সেটার think আপনি যেটা জিজ্ঞেস করছেন I'm সেটারই sorry, উত্তর I'm দিচ্ছি। sorry আসিফ ভাই। আপনি যেটা আসিফ ভাই, জিজ্ঞেস I'm sorry. করছেন আমি I don't think এক্সাক্টলি আপনার আমার আমার উপর উদাহরণটা মিলতেছে না। পাল্টায় আমি আমার উদাহরণটা মিলতেছে পাল্টায় না আসিফ ভাই। আপনার I'm sorry, উদাহরণের মিলতেছে সাথে না। যেন মেলে এই ওকে, কারণে ওকে আমি আসিফ ভাই। ধরে নেন কথাটা আপনি শুনেন, দিচ্ছেন আসিফ ভাই। কথাটা শুনেন, Now কথাটা I have শুনেন, to go ভাই। কথাটা শেষ করতে দেন। এই যে Yeah. এটা কি? I have to go because আমার legitly কাজ আছে আসিফ ভাই। আচ্ছা আমি তো ঠিক এটা আছে, কালকেও কন্টিনিউ করতে ঠিক পারি আছে, আপনার সাথে। ঠিক আছে, ঠিক ঠিক আছে? আছে। কালকে আবার বাট ধরেন নেক্সট নেক্সট লাইভে আপনার ধরে নেন এটা আপনি নিয়ে আবার দিচ্ছেন কথা বাট বলবেন। বাট আই এম ফ্রিকিং গ্ল্যাড এটা রেকর্ডেড। ওকে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক সবাইকে আছে। ধন্যবাদ ওকে, ইয়ে করার জন্য এন্ড টেক কেয়ার আসিফ। ওকে গুড নাইট ফরাজ ভাই। হুম, ওকে ভাইয়া বাই। ভাইয়া আসিফ ভাইয়া আমার আপনার হ্যাঁ, ক্ষেত্রে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ আপনি বলেন। যে ফার্স্টে এসে এই ক্লেমটা করলেন যে আমরা কেন ইউনূস গভর্নমেন্টের এখন সমালোচনা করতেছি, হ্যাঁ? ভেনাস আপু আপনি আমার কথা বুঝেন নাই। একটু বোঝার চেষ্টা করেন, আবার শুইনেন। শুনে বোঝার চেষ্টা করে তারপরে আবার বইলেন, হ্যাঁ? আমি এখন যদি ভাইঙ্গা বুঝাইতে হয় সবকিছু তাহলে তো একটা বিরাট প্রবলেম, হ্যাঁ? বাট ভাইয়া একটু আপনি আমাকে শুইনেন। কোয়েশ্চেনটা করতে পারেন। মানে আমি যদি না বুঝি আপনি আমাকে কোয়েশ্চেনটা আবার করতে পারেন। আমি আসলেই আমি বুঝতে চাচ্ছি। ওইটা মানে স্যাটায়ার করে মানুষ কিছু সময় উল্টা কথাটা বলে এটা বোঝেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে মানে আমি ধরেন আপনার সাথে একটা কনভারসেশন করতেছি। এখন আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি আমি সেটা বলব না। আমি একেবারে আমার পয়েন্টের একদম উল্টা কথাটা আপনারে বলব এইটা বোঝানোর জন্য যে আপনার পয়েন্টটা কেন রং। এইটা বোঝানোর জন্য আমি আমার পয়েন্টের একদম অপোজিটটা আপনারে বলব কিছুক্ষণ এবং দাবি করব এটাই ঠিক, এটাই ঠিক। তখন হ্যাঁ, আপনি আমাকে বলবেন যে, আসিফ ভাই এটা কি বলতেছেন আপনি? এটা তো ভালো কথা, ঠিক কথা বলছেন না?" তখন আমি বলব, "এক্সাক্টলি আমি এই পয়েন্টটাই মেক করতে চেষ্টা করতেছিলাম। এইটা কিন একটা এইটা একটা বিতর্ক বা আলোচনাতে এটা হচ্ছে একটা পদ্ধতি। আপনাকে বোঝানোর জন্য যে আপনার পয়েন্টটা কেন রং, সেটা বোঝানোর জন্য আমি আমার পয়েন্টের বিপরীত কথাটা এখানে সবাইকে বলব, যেটা আসলে আমার পয়েন্টই না। এইবার আমি আপনাকে যে কথাটা বলেছি আপনি আমার পুরা কথাটা ভালো করে শুনে, ভালো করে মন দিয়ে চিন্তা করবেন যে আমি আসলে কি বুঝেছি।" জি ভাইয়া আমি বুঝেছি এবং আপনি যেটা বুঝিয়েছেন যে মানে আমরা এই ভয়টা পাই যে এই গভর্নমেন্টটা পড়ে গেলে জামাত আসবে এই ভয়ে হয়তো আমরা এটা করব না। কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি না, ভাইয়া এটা আমি আপনি বুঝাই নাই। কারো এটা আমি বুঝাই নাই। আপনাকে আমি এইজন্য বলেছি, আপনি আবারও ৫ বার এই লাইভটা শুনেন, হ্যাঁ? আমার ওই অংশটুকু অনেকবার বারবার রিওয়াইন্ড করে শুনেন, হ্যাঁ? শুনে জি চিন্তা ভাইয়া। করেন। চিন্তা করে তারপরে আপনি আপনার মতামত দিন। আগে ভালো করে বুঝতে হয়, তারপর মতামত দিতে হয়। আগে যদি আপনি মানে আপনার মাথায় যদি একটা জিনিস মতামতটা খেলতে থাকে যে, এই মতামতটা আমি দিব, এই মতামতটা আমি বলব। তখন দেখা যায় চিন্তা করার ইয়াটা আপনার নষ্ট হয়ে যাবে। আপনি এটা নিয়ে আর চেয়ে বেশি ভালো করে ভাবতে পারবেন না। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা এখন একদম মাথা থেকে বের করে দিয়ে, আমি যেই কথাটা বলছি সেই কথাটা আবারও শোনেন, ভালো করে বোঝেন। তাহলে আপনি আপনার বলাটা আরো স্ট্রং হবে। আপনার পয়েন্ট গুলা তখন স্ট্রং হবে। আপনি যদি যেটা বলার জন্য তৈরি করে ফেলছেন সেটাই যদি বারবার বলতে চান তাহলে আপনার পয়েন্ট কখনো স্ট্রং হবে না। হুম? ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু আমি জাস্ট আমার ভাই স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি। না, আমার না স্ট্যান্ডটা আপনার হলো এই বিষয়ে আপনার স্ট্যান্ড তো আসলে এখানে কোনো ভ্যালু এড করবে না। কারণ হচ্ছে আপনি তো আমার পয়েন্টটা বোঝেনই নাই এখন পর্যন্ত। তাহলে না আপনার ভাই স্ট্যান্ডটা আপনার পয়েন্টের স্ট্যান্ড না ভাইয়া।
আমি আচ্ছা, আমার স্ট্যান্ডটা মানে আমার আচ্ছা বলেন। পলিটিক্যাল পয়েন্টের স্ট্যান্ডটা ক্লিয়ার করতে চাচ্ছি। আপনার কথার সাথে স্ট্যান্ডটা না ভাইয়া। আমার স্ট্যান্ডটা হলো ভাইয়া, আমি এভাবে প্রত্যেকটা গভর্নমেন্টের যেকোনো গভর্নমেন্ট আসুক, সেই গভর্নমেন্টটা যখন একটা ফেইলড গভর্নমেন্ট হবে, আমি সেই গভর্নমেন্টটার ক্রিটিসিজম করব। আমার ক্রিটিসিজম কতটা ইফেক্ট করবে সেটা আমি জানি না, বাট ইন দ্যাট কেস আমার ক্রিটিসিজম থাকবে, এবং সেই ক্রিটিসিজমে যদি গভর্নমেন্ট ফল করে নিউ গভর্নমেন্ট আসে সেটা খারাপ হলে আমি সেটারও ক্রিটিসিজম করবো, এবং এরকম আমি ক্রিটিসিজম চালিয়ে যাবো, এবং একসময় একটা ভালো গভর্নমেন্ট আসবে, হয়তো আসবে না, বাট এই সিস্টেমটা, আমি এই সিস্টেমের এই আইডিওলজিতে বিলিভ করি, এন্ড আমার আইডিওলজিটা সবসময় সেম থাকে। এইটা মানে প্র্যাকটিক্যাল ইমপ্র্যাকটিক্যাল এই বিষয়গুলো পরে আসে, কিন্তু আইডিওলজিটা আমার এরকমই যে গভর্নমেন্ট একটা ফেইলার হলে আমি ওই গভর্নমেন্টের ক্রিটিসিজম করবো। এটা হলো আমার পলিটিক্যাল স্ট্যান্ড, বা আমি যে পলিটিক্যালি যে স্ট্যান্ডটা রাখি, যে আমি গভর্নমেন্টের ভুল হলে যে পরে কোন একটা ভুল গভর্নমেন্ট আসবে বা পরে কি হবে এটা ভেবে আমি এই গভর্নমেন্টকে সাপোর্ট দিতে থাকবো এরকম না। আমি প্রত্যেকটা ভুল দেখবো, আমি যে ভুলটা দেখবো আমি সেই ভুলটা নিয়েই বলবো। মনে করেন একজনের যদি খুবই ভালো, অনেকগুলো খুবই ভালো, কাজ ভালো থাকে। খুবই চমৎকার। আমি আপনাকে মানে 100% সাপোর্ট করি আপনার কথাটা। আপনি যেটা বলেছেন সেটাকে আমি 100% সাপোর্ট করি। আপনি যদি আমার কথাটা এখন আবারও একটু ভালো আবারও পরবর্তীতে কালকে বা পরশু যদি আবার একটু শোনেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আপনি যেটা বলেছেন আমিও আসলে সেটাই বলেছি। ধন্যবাদ। আসিফ আমি ভাই, ওটাকে সাপোর্ট করি। সরি, আমি জাস্ট একটু প্লিজ যুক্ত হলাম। হ্যাঁ, হ্যাঁ, নো প্রবলেম ফরাজ ভাই বলেন। আমার একটু মানে ইসের জন্য আমার একটু লেজিট প্রবলেমের জন্য বেরোতেছে। ক্যান ইউ প্লিজ কন্টিনিউ যে যে এইটাকে আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু মেক মাই পয়েন্ট। আমরা কি এই যে পয়েন্ট আমি থেমে গেলাম আর কি, যে উচিত হচ্ছে আপনাকে এটা ওকে ভাইয়া, ভাইয়া এক মিনিট, আমার ভিউটা যেহেতু আমি আমি ক্লিয়ার করে দিয়েছি শেষ আমি করে চলে দেবো। যাই। বিনাস ভাইয়া আপু, আমি চলে যাবো, একটু বিদায় নিচ্ছি, বিদায় নি। ওকে ভাই, আমার ভিউটা আমি ক্লিয়ার করে দিয়েছি এবং আজকের জন্য আমি চলে যাচ্ছি ভাইয়া। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য, এন্ড গুড নাইট, বাই বাই, টাটা। আচ্ছা, আচ্ছা, ক্যান আচ্ছা ইউ প্লিজ কন্টিনিউ যে এই এটা কালকে আমরা কন্টিনিউ করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ফারাজ ভাই আমরা মানে ওকে, ১ বছর ঠিক আছে। কন্টিনিউ করব। এই বিতর্ক আমরা ১ বছর কন্টিনিউ করব। নো প্রবলেম। আপনার যদি ভাই যদি সমস্যা থাকে বলে দিতে হবে, কোনো সমস্যা নেই। আমি মনে করি আমার যে পয়েন্ট অলরেডি আমি ক্লিয়ার করেছি, বাট আপনি যদি মানে আমার তো ইচ্ছা আছে, বাট আপনি যদি চান আমি কন্টিনিউ করতে পারি। আচ্ছা এখন করবেন নাকি পরে কালকে পরশু করবেন? আমি আচ্ছা, ফারাজ ভাই, করবো আর কি। ফারাজ ভাই আপনি কি একটু মানে আমি আমি আসিফ আমি ভাইকে সরি ভাই, I do have to go ভাই, জেনুইনলি I do ওকে, have to go, আমি তাহলে তো ভাইয়া এভরিথিং ওকে, ওকে। অলরাইট? নো প্রবলেম। কালকে আবার করব। ওকে, কালকে আবার যেতে ওকে, হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা আসিফ ভাই আমি কি একটা প্রশ্ন আচ্ছা করতে আসিফ, পারি আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, আহ, প্রেমচাঁদ ভাই বলেন। প্রেমচাঁদ ভাই আগে বলুক, তারপরে মেসিয়া ভাই বলেন। প্রেমচাঁদ ভাই আচ্ছা বলেন। ভাই, আমাদের এইখানে মূলত মুখ্য বিষয় ছিল হলো সমালোচনা। তো আপনার কাছে প্রশ্ন করতে চাই যে সমালোচনা আসলে কি? সমালোচনাকে আপনি কিভাবে দেখেন? আপনার সমালোচনার পক্ষে অথবা বিপক্ষে আপনার দৃষ্টিভঙ্গি কি? সমালোচনা হচ্ছে যে জিনিসটা মানে কোনো একটা জিনিসের যে প্রবলেম বা কোনো একটা জিনিস যে ফেল করতেছে বা ফেল করছে সেই জিনিসটা উপস্থাপন করা। যেইটা করা হয় সেটাকে আ হয় সংশোধন করতে হবে অথবা সেটাকে বাতিল করে দিতে হবে। সংশোধনও হতে পারে, বাতিলও হতে পারে। এটা নির্ভর করে যে যারা যাদের সমালোচনাটা করা হচ্ছে তারা সংশোধনটা করতে চায় কিনা। যদি তারা সংশোধনটা করতে না চায় তাহলে সেই জিনিসটাকে বাতিল করে দিতে হবে। পুরা জিনিসটাকে বাতিল করে ফেলে দিতে হবে। এটা হচ্ছে সমালোচনা করাই হয় পরিবর্তনের জন্য। সেইটাকে রাখার জন্য মানে ওই জিনিসটাকেই রাখার জন্য কখনো কেউ সমালোচনা করে না। সমালোচনা itself মিন করে আমি জিনিসটার পরিবর্তন চাচ্ছি। পরিবর্তনটাই সমালোচনার মুখ্য উদ্দেশ্য। সেই জিনিসটাকে স্ট্যাটিক রাখা কখনো সমালোচনার উদ্দেশ্য হতে পারে না। সেই জিনিসটা যদি স্ট্যাটিকই থাকে তাহলে তার সমালোচনা করার দরকার কি? ভাই? হ্যাঁ, বলেন। মানে ঘটনাটা কি এরকম যে সমালোচনার দ্বারা অন্যের ভুলের সংশোধনের মাধ্যমে সেই সিস্টেমের উন্নতি করা, এরকম কোনো কিছু নাকি অন্য কোনো কিছু? নাকি সেই পুরো সিস্টেমকেই ধ্বংস করে ফেলা? যদি সিস্টেমকে ধ্বংস করে ফেলতে হয়, ধ্বংস করে ফেলতে হবে। যদি ওই কিছু জিনিসকে মানে সংস্কার করে সেই জিনিসটাকে রাখা সম্ভব হয় তাহলে রাখতে হবে। সবকিছুই হইতে পারে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সমালোচনার মাধ্যমে তা কিছু জিনিস রাখা যেতে পারে। একদম পুরো সিস্টেমটাকে ধ্বংস করা যাবে কিনা সেটা হলো মানে প্রশ্নবিদ্ধ ব্যাপার, তাই তো? না, সেটা আমি বলিনি। আমি বলছি ২ টাই হতে পারে। পুরো ও সিস্টেমকেও তাহলে ফেলে দেয়া যেতে পারে। আবার কিছু সংশোধন করে সেই সিস্টেমটাকে মানে আ যুগোপযোগী করে ফেলাও যেতে পারে। ২ টাই যেতে হুম। পারে। ২ টাই সম্ভব। আচ্ছা, তাহলে আমি আপনার ১ম ওই ২য় ধরে নিলাম যে ওই পুরো সিস্টেমটাকেই ধ্বংস করার মতো এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখন আপনার কাছে ২ অপশনই আছে যে ওই পুরো সিস্টেমটাকে ধ্বংস করা এবং ওই সিস্টেমটাকে শুধরে নেওয়া। এখন আপনি সিস্টেমটাকে শুধরে নিতে পারেন। এবার ধ্বংস করার দিকে যদি যাই, তো আপনি যদি সিস্টেমটাকে ধ্বংস করেন, তাহলে আপনি যদি আপনার মানে আপনার এম্পিরিক নলেজ দিয়ে যদি দেখতে পারেন যে আপনার সামনে এরকম একটা ভয়ংকর জিনিস দাঁড়িয়ে আছে যে ওই সিস্টেম চলে গেলে ওই সেই ভয়ংকর সিস্টেম আসবে। তাহলে কি আপনার যৌক্তিক পক্ষপাতিত্ব হবে না সিস্টেমকে পরিবর্তন করা? না, যদি সিস্টেমটা যদি খারাপ হয় তাহলে সিস্টেমটা খারাপ এই কারণেই সেটাকে ধ্বংস করে ফেলতে হবে। এরপরে যদি আরো খারাপ আসে, সেটারও সমালোচনা করে সেটাকেও ধ্বংস করার চেষ্টা করতে হবে। সেটার পরে যদি আরো খারাপ আসে তাহলে সেটাকেও সমালোচনা করে সেটাও ধ্বংস করে ফেলার চেষ্টা করতে হবে। আপনার সর্বশক্তি প্রয়োগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না
সঠিক একটা সিস্টেম আসে ততক্ষণ পর্যন্ত এই সমালোচনাটা জারি রাখা, সমালোচনা করাটা বন্ধ না করা। আপনি যদি এই কারণে সমালোচনাটা বন্ধ করে ফেলেন কখনো যে, না তাইলে তো এই ভয়টা আপনাকে সবসময় দেখাবে যে, না, 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 না এই সমালোচনাটা করো না। যারা সমালোচনা বন্ধ করতে চায়, তারা সবসময় এই ভয়টাই দেখায় মানুষকে, এক্সাক্টলি এই ভয়টাই দেখায় মানুষকে যে, আমরা গেলে কিন্তু আরো খারাপ আসবে। আমরা গেলে কিন্তু ভয়ংকর অবস্থা হবে। এইটা পৃথিবীর সমস্ত স্বৈরশাসক, সমস্ত ধর্ম, সমস্ত আ অ ডিক্টেটর, সমস্ত মানে সিস্টেমের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এই আতঙ্কটা সৃষ্টি করা। যে যেমন ইসলামের এই আতঙ্কটা হচ্ছে যে যদি ইসলাম না থাকে তাইলে কিন্তু শয়তান সব দখল করে নিবে। মানে মানুষজন ফ্রি সেক্স করবে। কোন আইন আদালত বিচার ব্যবস্থা থাকবে না। মানুষ রাস্তাঘাটে ধর্ষণ করবে। এই ধরনের একটা কাল্পনিক কিছু চিত্র তারা তৈরি করে। বলে যে ইউরোপে কিন্তু রাস্তাঘাটে মানুষ মেয়েদেরকে ধর্ষণ-টর্ষণ করে ফেলা হচ্ছে ভাই, হ্যাঁ? ঐরকম হইলে কিন্তু পশ্চিমা সভ্যতা কিন্তু আমাদের ওরা কিন্তু হয়ে যাবে। বাংলাদেশ কিন্তু পশ্চিমা সভ্যতা হয়ে যাবে। আমাদের কত সুন্দর ইসলামিক সোসাইটি। এই ধরনের আ মানে ভীতি তৈরি করা এটা প্রত্যেকটা সিস্টেমের একটা কমন বৈশিষ্ট্য যে সেই সিস্টেমটা টিকে থাকার জন্য এই জিনিসটা সবসময় তৈরি করে যে একটা ভয়ঙ্কর চিত্র মানুষের সামনে তুলে ধরে যে তুমি যদি আমার সিস্টেমটা না নাও তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা হবে। যদি ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে আমরা সেই ভয়ঙ্কর অবস্থাটা দেখতে চাই যে সেটা কি ভয়ঙ্কর অবস্থা হয়। আমরা সেই ভয়ঙ্কর অবস্থাটাও পার হব। সেই ভয়ঙ্কর অবস্থাটা পার হয়ে আমরা সেই ভয়ঙ্কর অবস্থাটার সময় আমরা সেটার সমালোচনা করব, সেটার বিরোধিতা করব, সেটার প্রতিবাদ করব এবং সেটাকেও আমরা ধ্বংস করে আমরা ততক্ষণ পর্যন্ত সমালোচনা করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না একটা ভালো সিস্টেম আসে। এই কারণে আমরা কখনোই আমাদের সমালোচনা বা প্রতিবাদ বন্ধ করব না যে সামনে একটা কিছু আইবো, সেটা আমাদের এক্কারে খুব খারাপ করে ফেলাইবো। এই ভয়ের কারণে আমরা কখনো আমাদের সমালোচনা বা প্রতিবাদ বন্ধ করব না। যদি আমরা সেটা করি, তাহলে আমাদের আর কখনো সমালোচনাও করা যাবে না। আমাদের আর কোনো বাক স্বাধীনতাও থাকবে না। হ্যাঁ, বলেন ভাই। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যেকোনো পরিবেশে যেকোনো ইয়েতে সমালোচনার যে একটা বিশেষ গুণ আছে যে আপনার সিস্টেমকে পরিবর্তন করা যায়। পরিবর্তনকে বাদ দিয়ে যেকোনো কারণে আমরা সিস্টেমকে সবসময় ধ্বংস করব, তাই তো নাকি? যদি ধ্বংস করার মতো হয় তাহলে অবশ্যই ধ্বংস করব। যদি সংশোধন করার মতো হয় তাহলে সংশোধন করব। আমি তো আবারও বললাম ভাই, শুরুর কথাটা আবারও বললাম যে যদি সেটা ডিপেন্ড করে সমস্যাটা কতটা ম্যাসিভ। যদি এটা মানে ম্যাসিভ আকারে হয়, পুরা একদম ভাইঙা মানে একদম গোড়ার ভিতরে মানে পচন ধরছে, তখন তো পুরা সিস্টেম বদলায় ফেলতে হবে। আর যদি গোড়ার ভিতরে পচন না ধরে কয়েকটা ডালপালা কাইটা ফেললেই কাজ হয়ে যাবে, তখন আমরা ডালপালা কেটে ফেলব। কিন্তু সমালোচনাটা তো বন্ধ করব না। ২ ক্ষেত্রেই সমালোচনাটা প্রতিবাদটা জারি রাখতে হবে। তো এখন মানুষের জীবন তো মোটামুটি মানুষ না, প্রত্যেকটা দেশ হোক, জাতি হোক, প্রত্যেক জায়গার মানুষ তাদের জীবনকে স্টেবল আকারে চায়। মানে তারা তাদের জীবনকে মানে একটা তাদের বিশেষ করে তাদের যে মৌলিক অধিকার আছে এই অধিকারগুলো সবসময় স্টেবল আকারে চায় যেন তারা তাদের জ্ঞান চর্চা ভালোভাবে করতে পারে এই কারণে। তো এটা আপনি হচ্ছে যদি এটা একটা ভুল কথা ভাই। মানুষের চরিত্র হচ্ছে ওই যে উত্তপ্ত তাওয়াতে ব্যাঙের মতো। মানুষ সবসময় যেটা চায় যে সাধারণ মানুষের কথা বলতেছি। সাধারণ মানুষ যেটা করে সেটা হচ্ছে যে যখন তারা দেখে যে পাতিল গরম হচ্ছে, তখন তারা তাদের বডির টেম্পারেচারটা বাড়াইতে থাকে। হুম? বাড়াইতে থাকে এবং তার বডির সমস্ত এনার্জি তারা খরচ করে বডির টেম্পারেচারটা বাড়াইতে। যেন ওই পাতিলের ভিতরে যে গরম পানিটা আছে সেই গরম পানিটার সাথে যেন তার বডি টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে, সেটার জন্য সে তার বডি টেম্পারেচারটা বাড়াইতে থাকে। তার বডির সমস্ত এনার্জিটা খরচ করে। যখন দেখা যায় যে মানে পাতিলে পানির টেম্পারেচারটা এত বেড়ে গেছে যেটা আর ব্যাঙটা সহ্য করতে পারতেছে না, বডির টেম্পারেচারও আর বাড়ানো সম্ভব হচ্ছে না। তখন ব্যাঙ যেটা করে সেটা হচ্ছে তখন তার একটা লাফ দেয়া দরকার। লাফ দিয়ে পাতিল থেকে বের হয়ে যাওয়া দরকার। কিন্তু সেই সময় শক্তিটা কিন্তু ব্যাঙটা অনেক আগেই খরচ করে ফেলাইছে। সেটা তার বডি টেম্পারেচারটা বৃদ্ধি করার জন্য সেই শক্তিটা তার শেষ। এখন আর সে লাফ দিয়া পাতিল থেকে বাইর হইতে পারবে না। তখন সে যেটা হয় সেটা হচ্ছে সে সেই গরম পানিতে গলে যায়। গরম পানিতে সিদ্ধ হয়ে যায়। এইটা হচ্ছে সাধারণ মানুষের চরিত্রটা এরকম। কোন না কোনভাবে সে অ্যাডজাস্ট করে নিতে চেষ্টা করে। কোন না কোনভাবে সেটা তারা চেষ্টা করে যে, আচ্ছা বাজারে আজকে চালের দাম ৳৫০, আচ্ছা কোনভাবে চালায় যাই, আজকের দিনটা চলুক। আজকে একটু কম খাই। কালকে ৳৬০ হইলো, পরশুদিন ৳৭০ হইলো। এইভাবে যেকোনো পরিস্থিতিতেই মানুষ আসলে অ্যাডজাস্ট করে নেয়ার একটা প্রবণতা মানুষের ভিতরে থাকে। মানুষ সবসময় এই অ্যাডজাস্ট করে নেয়ার প্রবণতাটা, এটা হচ্ছে একটা ক্ষতিকর প্রবণতা। এই যে স্টেবল যেটা আপনি বললেন, সেটা হচ্ছে একটা ক্ষতিকর প্রবণতা। যেটা মানুষের ভেতরে যে প্রতিবাদের যে সেটা আস্তে নিস্তেজ করে দেয়, বন্ধ করে দেয়। সমাজে অনাচার হচ্ছে, সমাজে অত্যাচার হচ্ছে, সমাজে ধর্ষণ হচ্ছে, সমাজে খুন হচ্ছে। মানুষ কোনভাবে চেষ্টা করে সেটার সাথে অ্যাডজাস্ট করে নিতে। সমাজে এইটা হচ্ছে, সেটা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। মানে কোনো মানে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। সবকিছুর সাথেই সাধারণ মানুষ আসলে অ্যাডজাস্ট করে নিতে চায়। এই অ্যাডজাস্ট করে নেয়ার প্রবণতাটা এটা একটা ক্ষতিকর প্রবণতা। যেটা একটা সময় ইউরোপে ছিল। মানুষ অ্যাডজাস্ট করে নেয়ার চেষ্টা করত। কিন্তু একটা সময় মানুষ দেখছে যে এই অ্যাডজাস্ট করতে আমরা আসলে একটা ভয়ংকর পরিস্থিতির ভিতরে চলে যাচ্ছি। তখন তারা প্রতিবাদ করা শুরু করল যেটার কারণে ইউরোপে বড়
আ আন্দোলন হইছে, বড়, বড় মানে বিপ্লব হইছে, যেটার একটা হচ্ছে ফরাসি বিপ্লব। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মানুষের ধর্ম হলো সে হলো মানে অ্যাডজাস্ট করাটা মানুষের স্বাভাবিক ধর্ম, কিন্তু অ্যাডজাস্ট করাটা ঠিক না। সবসময় আন্দোলনের উপর অথবা কোনো একটা আনস্টেবল মানে দুঃখিত আনস্টেবল না, মানে কোনো একটা ইনস্টেবিলিটির ভিতরে তার জীবনকে রাখা দরকার, তাই তো? না, যদি দেখা যায় সমাজে প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে সেটার সমালোচনা করতে হবে, সেটার প্রতিবাদ করতে হবে। আমি বলতেছি না যে কোনো প্রবলেম নাই, তারপরে হুদাহুদি গিয়া ইনস্টেবল তোরা কেন কিছু করতেছিস না। এটা আমি বলি নাই। আমি বলছি যে সমাজে যদি প্রবলেম থাকে সেটার সাথে অ্যাডজাস্ট না করে, প্রবলেম গুলার সাথে অ্যাডজাস্ট না করে সেটার প্রতিবাদটা জারি রাখতে হবে। সমাজে লক্ষ, লক্ষ সমস্যা আছে, শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে, অর্থনীতিতে সমস্যা আছে, রাজনীতিতে সমস্যা আছে। এখন আমরা যদি সেই অ্যাডজাস্ট করাটা শুরু করে দেই, স্টেবল থাকাটা শুরু করে দেই, স্টেবিলিটি চাই, তাহলে আসলে কখনো কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনের জন্য ইনস্টেবিলিটি দরকার। ও আচ্ছা, বুঝলাম। আপনি বলতে চাচ্ছেন তাহলে সবসময় ইনস্টেবিলিটি দরকার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অবশ্যই হ্যাঁ ইনস্টেবিলিটি দরকার। কিন্তু ইনস্টেবিলিটি দরকার। হুম, হ্যাঁ, আপনি যদি বলেন যে হ্যাঁ, অবশ্যই ইনস্টেবিলিটি দরকার, এটা না হলে মানুষের জীবন উন্নত হবে না। কিন্তু আ এই জায়গায় তাহলে মানুষের জীবনে তো তারা তো তাদের তো অনেক কিছু থেকে তারা তো পিছিয়ে পড়বে। তারা তো কোনো একটা ওই ইনস্টেবিলিটির ভিতরেই তারা ঘুরপাক খেতে থাকবে। তারা তো একটা চক্রাকারে ইয়ের ভিতরেই পড়ে যাবে সবসময়, যে এইটার পরে এইটা, এটার পরে এইটা, এটার পরে এইটা। সে তো সবসময় কোনো একটা, সে তো তার রাষ্ট্র না, নিয়েই চলতে থাকবে। এটা তো সবচেয়ে ভালো সিস্টেম হবে তাইলে। আমি তো সেটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করব যে সবসময় তারা একেকটা জিনিস নিয়ে আন্দোলন করতেছে এবং সেই প্রবলেমটা সলভ হলে তারা আরেকটা প্রবলেম নিয়ে আন্দোলন করতেছে, সেটাও সলভ হলে তাহলে তো প্রবলেমের সংখ্যা আস্তে, আস্তে কমতে থাকবে। যেমন ধরেন মানে শিক্ষা মানে মানুষের মানে মৌলিক অধিকার, যে শিক্ষার অধিকার, সেটা নিয়ে আন্দোলন হইলো। দেখা গেল সরকার মাইনে নিল। আচ্ছা ঠিক আছে, তোমাদের মানে বিনামূল্যে শিক্ষা দিব তাইলে। এটা ঠিক হয়ে গেল। এরপরে তারা আন্দোলন শুরু করলো বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটা নিয়ে আন্দোলন শুরু করলো। ওইটা নিয়েও সরকার তখন একটা ব্যবস্থা নিল যে হ্যাঁ, বাজারে সব জিনিসের দাম আস্তে, আস্তে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে। তখন জনগণ আরেকটা জিনিস নিয়ে আন্দোলন করলো যে পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে। তখন এইটা তো একটা সবচাইতে চমৎকার ব্যবস্থা হবে। সেটা তো সবচাইতে ভালো ব্যবস্থা হবে যে জনগণ একটার পর একটা বিষয় নিয়ে আন্দোলন করতেছে এবং সরকারকে বা রাষ্ট্রকে বাধ্য করতেছে সেই জিনিসটাকে ঠিক করতে। তাহলে তো সেটা একটা চমৎকার একটা সমাজ হবে। সেই সমাজে তো আমি থাকতে খুবই উৎসাহী হব এবং আমি নিজে সেই সমাজের অংশ হইতে চাবো। আপনি কি এইটা মনে করেন? আপনি কি এইটা মনে প্রাণে বিশ্বাস করেন যে সমস্যা একটা শেষ হয়ে গেলে সেটা আর আসবে না? সেটা নতুন করে নতুন রূপ নিয়ে আবার ভয়ংকরভাবে আসার সম্ভাবনা আছে তো? সম্ভাবনা থাকলে তো আবারও আমরা করব তো। করব না কেব আমি কি মানে তখন কি আঙুল দিয়ে বসে থাকবো নাকি মুখে? তখন তো সেটা নিয়েও প্রতিবাদ করব। কিভাবে সেই জিনিসটাকে ঠিক করা যায়, কিভাবে সেই জিনিসটাকে সংশোধন করা যায়, সেটার পদ্ধতি খুঁজে বাইর করব এবং সরকারকে সেটা করতে বাধ্য করব আমরা। নাকি আমি তাহলে প্রবলেমটা নিয়ে বইয়া থাকবো? ভাই আমার কি প্রবলেমটা নিয়ে বইয়া থাকা উচিত? যে মানে স্টেবিলিটি ধ্বংস করা উচিত না? ওই প্রবলেমটাকে প্রবলেমের মতো রেখেই মনে করেন আচ্ছা আপনাকে একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশের পুলিশ যত্রতত্র রাস্তাঘাটে ঘুইরা যার ইচ্ছা তারে গ্রেফতার করে, গ্রেফতার কইরা থানায় নিয়ে পিটায় মাইরা ফেলে। এইটা তো একটা প্রবলেম। এখন এটা নিয়ে আমি প্রতিবাদ করলাম। আ তখন সরকার থেকে একটা আইন পাস হইলো যে পুলিশ আর এভাবে যত্রতত্র কাউকে গ্রেফতার করতে পারবে না। তো এটা মানে সাময়িক একটা সমাধান হয়ে গেল। কিছুদিন পরে আ আবার কিছু পুলিশ এই কাজটা করল। ভাই তখন তো আমি তো বইসা থাকব না। তখন তো আবারও সেটার প্রতিবাদ করব। এই প্রতিবাদটা তো আমি জারিই রাখবো। যদি কখনো সেই ঘটনাটা ঘটে তাহলে তো আমি সেটা করব। তাইলে তো যদি আবারও আসে তাহলে তো আমি তো তখন কি আমি কি বলছি একবারও যে তখন আমি বইসা থাকবো? আর আবারও আসবে, আরো ভয়ংকরভাবে আসবে। এইজন্য কি আমি একটা প্রবলেম সলভ করব না? এটা কেমন কথা বলতেছেন ভাই? কি ধরনের না, প্রবলেম আ প্রবলেম আপনি সলভ করবেন। হ্যাঁ, অবশ্যই প্রবলেম আপনি সলভ করবেন। কিন্তু ওই প্রবলেম যেন মানে নব রূপ নিয়ে যেন আপনার সামনে না আসে, সেইভাবে সলভ করা দরকার? নাকি প্রবলেমটাকে আপনি হলো যেভাবেই আপনি সলভ কিভাবে করা দরকার সেটা তো সলভ করার প্রসিডিউর এর কথা বলতেছেন। সলভটা কিভাবে করব? হ্যাঁ, সেই সে প্রসিডিউরটা কারণে সেই প্রসিডিউরটা নিয়ে সেটা নিয়ে আমরা ভিন্ন আলাপ করতে পারি। ভিন্ন আরেকটা আলাপ করতে পারি যে সে কারণে কথাটা শুনে নেন ভাই। হুম, প্রবলেমটা সলভ কিভাবে করা উচিত, কিভাবে করা দরকার সেটা একটা ভিন্ন আলোচনা। মানে সলভটা কোন পদ্ধতিতে করলে সেটা বেটার হয়, সেটা ভিন্ন আলোচনা সম্পূর্ণ। কিন্তু প্রবলেমটা যে সলভ করতে হবে, আমাদের যে বয়া থাকলে চলবে না। স্টেবল হয়ে বয়া থাকলে চলবে না, প্রবলেম নিয়ে বয়া থাকলে চলবে না। এইটাতে কি এইটা তো আগে ডিসিশন আমি সেইটার কথা বলতেছি। সেইটাতে তো ডিসিশনটা নিতে হবে যে আমরা প্রবলেমটা আমার পাছায় ফোড়া হইছে এটা নিয়ে আমি বইসা থাকব না। আমি ভাই অবশ্যই ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে গিয়ে দেখাবো যে এটা হ্যাঁ, পাছার ফোড়া থেকে আমার ক্যান্সারও হইতে পারে। জানি না ভাই হইতেও পারে, হ্যাঁ? হওয়া সম্ভব। কিন্তু আমি তো এটা নিয়ে বয়ে থাকবো না ভাই বাসায়। যে আমি স্টেবল হয়ে বয়ে থাকি। হ্যাঁ, এটা হইতে পারে ডাক্তার আমারে একটা কড়া ওষুধ দিয়ে দিতে পারে যেটা খাইলে আমার ইনস্টেবিলিটি হয়ে যেতে পারে। এমনও হইতে পারে ডাক্তার বলবে যে তোমার এটা অপারেশন করে পুরা পাছা কাইটা ফেলাইতে হবে। এটাও হইতে পারে ভাই, এটাও সম্ভব। কিন্তু আমি তো বাসায় পাছায় ফোড়া নিয়ে আমি বাসায় বয়ে থাকব না তো ভাই। আমি অবশ্যই
ডাক্তারের কাছে গিয়া দেখাবো এবং এটার কি করা যায়। এখন এমনও হইতে পারে ডাক্তার ভুল চিকিৎসা করে আমার মানে উল্টাপাল্টা কিছু করে দিছে। এটাও হওয়া সম্ভব। কিন্তু তারপরে আমার অবশ্যই ডাক্তারের কাছে যাইতেই হবে ভাই। এছাড়া আর কোনো পথ নাই। আমি পাছায় ফোঁড়া নিয়া আমি ঘরে স্টেবল হয়ে বয়ে থাকবো, এইটা কোনো পদ্ধতি না ভাই। না, স্টেবল হয়ে বসে থাকা মানে যে আমি আপনাকে শুধু বলতেছি যে স্টেবল হয়ে আপনি বসেই থাকেন। আপনাকে আপনার সামনের দিকে যাওয়ার দরকার নেই। আপনি যদি একটা না, আপনি যদি প্রবলেম গুলোকে একদম চক্রাকারে ঘুরতে থাকেন, আপনি তাহলে সামনে এগোবেন কিভাবে? আপনি কি ওই চক্রাকারে ঘুরতেই সামনে এগোবেন? এটা চক্রাকারে তো ঘুরতেছে আপনাকে কে বলল? এটা তো মানে ডেভেলপ হচ্ছে। একেকটা প্রবলেম সলভ হচ্ছে, ডেভেলপ হচ্ছে। আমি এক পা আগাচ্ছি। সিঁড়ি দিয়ে এক সিঁড়ি উঠতেছি। এটা চক্রাকার কোত্থেকে পাইলেন আপনি এটা? এটা চক্র কিভাবে হইল? চক্র হলো এভাবে যে আপনি সবসময় যেমন ১ম এ কিভাবে মানে একটা আমি একটা সমস্যা প্রবলেম আমার ধরেন আমার তর্কের খাতিরে এই উদাহরণটাই ধরেন। আমি যদি আমার পাছার ফোঁড়া নিয়ে ডাক্তারের কাছে যাই, তাহলে তো ভাই আমি কি চক্রের ভিতরে পড়ে যাবো? যে চক্রে আবারও ডাক্তারের কাছে, এই ডাক্তার থেকে সেই ডাক্তার, সেই ডাক্তার থেকে সেই ডাক্তার। কয়েকদিন পরে আবার আমার হাঁটুতে ফোঁড়া হবে, সেটা নিয়ে আবার ডাক্তারের কাছে যাইতে হবে। কয়েকদিন পরে যদি আমার ওইখানে মাথায় ফোঁড়া হইতে পারে, সেটা নিয়েও এখন যদি একজন এসে আমারে বলে, "ভাই, আপনার তো স্টেবল হওয়া উচিত। আপনার তো এই যে চক্রের মতো ডাক্তারের কাছে ছোটা উচিত না। আপনার তো পাছে ফোঁড়া নিয়ে বাসায় স্টেবল হয়ে বয়ে থাকা উচিত। আপনি ভাই এই যে ডাক্তারের কাছে ঘুরতে গেলে তো আপনি খালি চক্রের ভিতরে পড়বেন, খালি চক্রের ভিতরে চলতেই থাকবেন। এই ডাক্তারের থেকে সেই ডাক্তার, সেই ডাক্তার থেকে সেই ডাক্তার। আমি তো ভাই সেই রকমের মানে লোকের কথা শুনবো না। আমি ডেফিনিটলি ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে গিয়ে সেটার সলিউশন বাইর করব। যদি ডাক্তার সেটা না পারে, পরে ডাক্তারের কাছে যাবো। এইটার সমস্যার সমাধান হওয়ার পরে আমি দেখব যে আমার হাঁটুতে কোনো ফোঁড়া আছে নাকি সেটাও আমি আরেক ডাক্তারের কাছে গিয়ে ঠিক করব। যদি আমার হাঁটুতে কোনো সমস্যা না থাকে, আমার যদি কনুইতে এরপরে যদি আরেকটা সমস্যা হয় তাহলে আমি আরেকটা ডাক্তারের কাছে যাবো। আমি ডাক্তারের কাছে যাইতেই থাকবো। এটা কোনো চক্র না। এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ির একটা স্টেপ করে আমি উপরের দিকে উঠতেছি। আমি আমার বডিটাকে কিওর করতেছি ভাই। আচ্ছা, আসিফ ভাই আমার একটু কথা ছিল। যেটা হচ্ছে প্রেম ভাই কি আপনার ডান? প্রেম ভাই আপনার কি শেষ হইছে? আচ্ছা বলেন, আপনারা বলেন। আমি পরে বলতেছি। বলেন। ভাইয়া আমি কি যেতে পারি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। টিটিএম আপু যান ওকে, তাহলে আপনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আসিফ ভাই ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের ক্রিটিসাইজটা হইতে হবে বোথ পার্টি নিয়ে। যেই আসুক, যে কেউ যদি মিথ্যা বলে, কেউ যদি খারাপ কাজ করে, কেউ যদি আ অন্যায় করে, দুর্নীতি করে, ডাজন্ট ম্যাটার যে সে কে, তার সমালোচনা করতে হবে এবং উইল কিপ অন ক্রিটিসাইজিং। এটা হচ্ছে একটা আমার পজিশন। আর দ্বিতীয়ত হচ্ছে এখন দেখতেছি যে কমেন্টগুলো আপনাদের আলোচনার পরে নাস্তিকরা বেশিরভাগই মনে করতেছে যে একমাত্র আওয়ামী লীগই মনে হয় নাস্তিকতার আইডিওলজিটা হোল্ড করত। যদিও ভাই তারা পেছন নাস্তিকরা দিয়া যদি ভাই এই কথাটা মানে খুবই ভুল কথা এবং আপত্তিকর কথা। নাস্তিকরা এইটা করতেছে, কমেন্ট করতেছে, নাস্তিকরা এটা বলতেছে। নাস্তিকরা তো কোনো নাই তো ভাই। এইটা হইতে পারে অমুক লোক, তমুক লোক, তমুক লোক। এটা হইতে পারে। নাস্তিক করতেছে এটা তো আপনি কিভাবে বলেন? মানে যারা ধর্মে বিশ্বাসী না বা যারা যারা সেকুলারিজম এ বিশ্বাসী। ধর্মে বিশ্বাসী না সাথে তো সে কি কমেন্ট করবে না করবে, সরকারের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, আওয়ামী লীগের পক্ষে না বিপক্ষে থাকবে, এটার কোনো সম্পর্ক নাই। তাইলে আপনি নাস্তিকরা বলতেছেন কিসের উপর ভিত্তি করে? এটার সাথে আওয়ামী লীগরে সমর্থন করা বা না করা, ইউনূসরে সমর্থন করা বা না করা, ঈশ্বরে বিশ্বাসের সাথে তো এটার কোনো ডেফিনিটলি কোনো আমি সম্পর্ক দেখতে পাচ্ছি না। আ মানে আসিফ ভাই আসলে আমি বুঝাইতে চাইছি যারা আরকি নাস্তিক অথবা যারা আমাদের এখানে যারা বেশিরভাগ কমেন্ট করতেছে আরকি, আমাদের লাইভটা যারা দেখতেছে, এদেরকে বোঝানোর জন্য বলছি আরকি। তাইলে ওই মানে স্পেসিফিকলি দেখেন একেকজন নাস্তিকতার সাথে তো মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেড কেউ সাপোর্ট করে, তারপর আবার কেউ সাপোর্ট করে বার্সেলোনাকে, হ্যাঁ? এখন যদি আপনি বলেন যে নাস্তিকরা তো বার্সেলোনাকে সাপোর্ট করতেছে। এই কথাটার আসলে কোনো মিনিং হয় না। কারণ নাস্তিকের সাথে বার্সেলোনাকে সাপোর্ট করার কোনো সম্পর্ক নাই। নাস্তিকরা মানে কোনো একজন নাস্তিক বার্সেলোনাকেও করতে পারে, মানে ম্যানচেস্টার ইউনাইটেডকেও করতে পারে। এইটা তো এটার সাথে কোনো সম্পর্ক না থাকলে আমি তো দেখাইতে পারব না যে এটা নাস্তিকরা কি করে না করে এবং নাস্তিকতার সাথে এটা সম্পর্কই বা কি? নাস্তিকরা ইসলামের শরিয়া আইন সমর্থন করে কি করে না সেটা নিয়ে আমরা করতে পারি। সেটার সাথে একটা সম্পর্ক আছে। কিন্তু নাস্তিকরা আওয়ামী লীগরে সমর্থন করে কি করে না বা ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন করে কি করে না এটা তো ডেফিনিটলি বলা যায় না। এটা তো এইখানে নাস্তিকরা শব্দ বন্ধ দিয়ে আপনি তো সেই জিনিসটাকে আ কোনো ক্যাটেগরাইজ করতে পারবেন না। আ হ্যাঁ, ট্রু। কিন্তু আসলে ভাই আমি আসলে বুঝাইতে চাইছি যে যারা আরকি সেকুলার একটু, মানে যারা আ মানে আমি জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা। বাট তারা মানে বেশিরভাগই এই জিনিসটা মনে করে যে আওয়ামী লীগ হয়তোবা এই জিনিসটাকে হোল্ড করে, এই আইডিওলজিটা। যদিও তারা আমাদেরকে পিছন দিয়ে যে দুর্নীতি করুক বা গুম-খুন করুক বা হোয়াটএভার যেটাই তারা করুক, এটা জাস্টিফাইড। এখন আওয়ামী লীগকে মানে মনে করা হচ্ছে আওয়ামী লীগ না করাটা মানেই মনে হয় জামাতিকে সাপোর্ট করা। যেমন ফর এক্সাম্পল অনেকে আপনাকে অলরেডি জামাতি ট্যাগ দেয়া শুরু করছে।
ভাই কে তো কি ট্যাগ দেয় ভাই এটা দিয়ে আমি বালটা দিয়ে পুছি। না, না কোন সেটা আমিও জানি। আপনি সুনাহাগা, এগুলা কোন কোনটাই কোথাকার কোন সুনাহাগা আমারে কি ট্যাগ দিল এটা আমি বালটা দিয়ে পুছি। এটা নিয়ে কথা বলে লাভ নেই ভাই। আ আ মেসিয়া ভাই আমরা একটু এই যে বাংলাদেশী আপু যে আছে উনার কথাটা একটু শেষ মানে কথাটা একটু শুনে নিই কারণ লাইভটা আর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বাংলাদেশী আপু আপনি কি কিছু বলবেন? জি ভাইয়া, আমাদের সোসাইটিতে মুসলিম মানে ইসলাম আ এক্সিস্ট করলে কি আমাদের দেশের সিস্টেম কি ঠিক হবে কিনা? এটা আমি জানতে চাচ্ছিলাম। ইসলাম এক্সিস্ট করলে ইসলামকে তো আসলে মানে ভ্যানিশ করে দেওয়াটা তো সম্ভব না। কারণ হচ্ছে এটা একটা একটা এটা একটা আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজিও। এটাকে তো ভ্যানিশ করে দেওয়া আসলে সম্ভব না। এখন এটাকে নিয়েই কিভাবে এইটাকে সবচাইতে মানে নিয়ন্ত্রণে রাখা যায়, এই টাইপের একটা কালো সাপকে মানে বিষধর সাপকে কিভাবে আমরা ইসের ভিতরে মানে একটা মানে বিষ দাঁতটা ভাইঙা দিয়ে কিভাবে এটারে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, এইটার একটা চেষ্টা করতে হবে। এটা আ মানে একদম ভ্যানিশ করে দেওয়া তো সম্ভব না আসলে। এটা ভাইয়া পুরা ওয়ার্ল্ডের সব দেশ যে মুসলিম দেশগুলো আছে এরা সবাই মিলে একসাথে চেষ্টা করলেই আমার মনে হয় সম্ভব। একটা দেশের পক্ষে আমার মনে হয় না সম্ভব। এটা আসলে কয়েকটা দেশে এরকম ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু মানে আসলে সফল হয় নাই। এই জিনিসগুলা এই মতাদর্শকে আসলে মানে একদম ভ্যানিশ করে দেওয়া সম্ভব হয় না কখনো। তখন দেখা যায় যে জঙ্গিবাদের আরো ব্যাপক বিস্তার শুরু হয়ে যায়। যখন আপনি এইভাবে মানে ক্ষমতা ব্যবহার করে যখন আপনি একটা মতাদর্শকে করার চেষ্টা করবেন তখন আরো বড় ধরনের বিপদ ঘটে যায়। আ এই হিস্ট্রিতে এইরকমই দেখা গেছে। এই কারণে এই জিনিসটাকে মতাদর্শ দিয়ে মতাদর্শকে করতে হয়। মানে পরাজিত করতে হয়। মতাদর্শিক পরাজয়টা দেখাইতে হয় যে এটা একটা মতাদর্শগতভাবে এই জিনিসটার আদর্শিক মৃত্যু ঘটছে। এই জিনিসটা যখন দেখানো যাবে তখন হচ্ছে গিয়ে সেই জিনিসটার জনগণের ভিতরে জনসমর্থনটা আস্তে, আস্তে কমতে থাকে। তখন আমরা এই জিনিসটাকে আচ্ছা সত্যের সন্ধানী ভাই যুক্ত হয়েছে। সত্যের সন্ধানী ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আসিফ ভাই। কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। ভাই আর ১০ মিনিট বাকি আছে সত্যের সন্ধানী ভাই। আমাদের একদম খুবই কম সময় আপনি এত দেরিতে যুক্ত হয়েছেন। আপনি যদি আমার বলা মোটামুটি শেষ সত্যের সন্ধানী ভাই আচ্ছা। আপনি যদি কিছু বলতে চান বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার কথা শুনছিলাম এবং এই জিনিসটা আ আপনাদের আজকের যে আলোচনাটা একদম এটা জরুরি। কারণ অনেকের মধ্যেই এই টেনডেন্সি যেটা আ প্রেমচাঁদ ভাই বললেন বা ফারাজ ভাই যে কথাগুলি বললেন, দেখেন মানুষের এক টেনডেন্সি থাকে যে আমি খুব কমফোর্টেবল থাকবো এবং কমফোর্ট জোন থেকে বের হব না। তো যেভাবেই চলুক, যা খুশি হোক, এই যে কমফোর্ট জোন থেকে বের হব না তাহলে কিন্তু আর উন্নতি হবে না। আপনি কখন উন্নতি করবেন? যখন আপনার এই জোন থেকে বের হয়ে আপনি আউটস্ট্যান্ডিং কিছু করতে পারবেন বা মানে কোনো নতুন কিছু ট্রাই করবেন। হ্যাঁ, হোক আপনার আপনার বাধা যতগুলি আসুক, মানে এই যে কথাগুলি প্রেমচাঁদ ভাই বললেন চক্রাকার। হ্যাঁ, আপনার একটা একই জিনিস বারবার আসতে পারে, একই জিনিস ভিন্নভাবে আসতে পারে। বাট আপনি ট্রাই না করলে তো জানবেন না যে কি আসবে। তো এই যে টেনডেন্সি এখান থেকে বের আসতে হবে। জি, আমি মনে হয় সামারাইজ করতে পারছি। আপনার যদি সত্যেন্দ্র ভাই আপনার যদি আরো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আরো কয়েক মিনিট সময় আমাদের আছে। এই কয়েক হ্যাঁ, মিনিট সময় আমরা বলি। এই আপনি কি এই যে ফারাজ ভাইয়ের সাথে আমার কনভারসেশনটা শুনছিলেন? আমি অল্প কিছু শুনছি আসিফ ভাই। আমি সামান্য যে এটা উনার সাথে আমার গত কয়েক লাইভ ধরেই চলছে উনার সাথে আর্গুমেন্ট এবং আ মানে আমাদের কতটুকু শর্ট সাইটেডনেস বা এই ধরনের কথাগুলি আমরা শুনে আসছি যে এই সরকার পতন ঘটানোর পিছনে আ আমাদের অবদান কতটুকু। বাট আমি মনে করি আ বেশি এজন্য তো আওয়ামী লীগ নিজেই দায়ী। কারণ তাদের কন্ট্রোল ছিল না। তারা কন্ট্রোল করতে পারে নাই সিচুয়েশনকে। এখানে আমরা যতটুকু বলার আমরা সিচুয়েশন গুলি কথা বলে গেছি যে কোনটা উচিত কোনটা অনুচিত এই কথাগুলি বলে গেছি। কিন্তু তাদের পতনের পিছনে তারাই দায়ী। তারাই নিজেরাই উম এইটা কন্ট্রোল নিজের কবর নিজেরা খুঁড়ছে, তাই না? এক্সাক্টলি আসিফ ভাই। জি। এই এখন যে দেখেন এই যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়ে যে দিল মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এখন মানে কি পরিমাণে মারাত্মক কাজ এটা করছে এটা কি মানে এটা কি কল্পনা করা যায় সত্যের সন্ধানী ভাই? মানে দেশের একদম হ্যাঁ, হ্যাঁ। ভবিষ্যৎ একেবারে সারকার করে দিচ্ছেন এইটা দিয়ে? এখন দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এ কত আছে? মানে অনেক নিচে। এমনকি পাকিস্তান আমাদের চেয়ে আগে আছে। তো এভাবে যখন এই যে আপনার মাদ্রাসা স্টুডেন্টদেরকে অ্যালাউ করা এবং দাওরায়ে হাদিসকে আপনার মাস্টার্সের সমান করে দেওয়া এবং মজার ব্যাপার হচ্ছে যে মাদ্রাসা মসজিদ করা এখান থেকেই তার পতনের ডাক দিচ্ছে। মানে এরাই এই মাদ্রাসা মসজিদ তৈরি করে দেওয়ার ফলে এখান থেকেই কিন্তু তারা অর্গানাইজ করছে যে আমরা সরকারের পতন ঘটাবো। তো এখানে আমরা তো এই কথাগুলি বলে যাচ্ছি। কারণ এগুলি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আওয়ামী লীগ পতন ঘটলে জামাত আসবে। তাই বলে কি আমরা কথা বন্ধ রাখবো? যে এখন তো জামাত আসবে তাহলে চুপ থাকি। হ্যাঁ? তাইলে তো আরো খারাপ হবে। তাহলে বলা উচিত না। এটা কি মানে একটা লজিক্যাল পজিশন হবে? র‍্যাশনাল পজিশন হবে? বলেন। মানে এইটাকে মানে কিভাবে তারা করে মানে কিছু মানে আওয়ামী সমর্থক কিছু নাস্তিককেও দেখতেছি ভাই। মানে কট্টর আওয়ামী সমর্থক মানে ধর্মান্ধতা যেভাবে মানুষের ভেতরে থাকে তার থেকে বেশি দেখতেছি ভাই দলান্ধতা। এখন রাইট। এত হতভম্ব হয়ে যাচ্ছি এগুলো দেইখা। এতদিন হ্যাঁ, ধরে ধর্মের বিরুদ্ধে বইলা-টইলা যুক্তি-টুক্তি দিয়ে এখন দেখতেছি এর থেকে বড় মানে আমাদের ভিতরে বর্তমান হ্যাঁ। কি করব ভাই? আপনার মনে আছে আসিফ ভাই আমাদের লাইভে যখন বাক স্বাধীনতা নিয়ে কথা হচ্ছিল এবং
আমরা যদি বলি শেখ মুজিবকে গালি দিয়ে কথা বললে পরে তাদের অনুভূতিতে আঘাত লাগছে যে বাংলাদেশ পরাধীন মানে সার্বভৌমত্ব হারাবে যদি আমরা শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলি। তো এইটা তো একই হয়ে গেল। নবীর বিরুদ্ধে মানে নবীকে গালি দেওয়া যাবে না। ওই একই লজিকে শেখ মুজিবকে গালি দেওয়া যাবে না। তো এই বিষয়গুলি দেখেন আমরা এক জায়গা থেকে বের হয়ে আসে আরেক জায়গায় সেম লজিক এপ্লাই করতে পারছি না। সেম আমরা ওই বাক স্বাধীনতা এটা নিয়ে প্রচুর লাইভ হচ্ছে আমাদের নিজেদের ভিতরে। পরে আমি চিন্তা করলাম যে নিজেদের ভিতরে আর্গুমেন্ট করাটা ঠিক না। হ্যাঁ, এই জন্য আমি এখান থেকে অফ হয়ে গেছি। বাট আচ্ছা সত্যেন চন্দ্র ভাই মনে করেন যে বাংলাদেশে এখন শরিয়া আইন হইল, হ্যাঁ? হ্যাঁ, শরিয়া আইন হওয়ার পরে একজন এই আর্গুমেন্টটা দিল যে শরিয়া আইনের যত খারাপই থাক এটা সমালোচনা করা যাবে না। সমালোচনা করলে কিন্তু প্রাচীন যে ইহুদি আইন সেটা চলে আসতে পারে। রাইট। হ্যাঁ, ভাই মানে এটা কোনো সেন্স মেক করে? এই কথার কোনো সেন্স আছে? হ্যাঁ, এটার সম্ভাবনা থাকতেও পারে কখনো না কখনো যে শরিয়া যদি জায়গা তাইলে ইহুদিগো মানে সেই প্রাচীন তাওরাতের আইন মানে চোখের বদলা চোখ না এটা আরো ভয়ংকর, হ্যাঁ? ওইটা আইসা পড়তে পারে। এই ভয়ে কি আমরা শরিয়া আইনের সমালোচনা করব না? এটা কেমন কথা ভাই? রাইট। তো তাদের যে লজিক গুলি আমি এতদিন ধরে শুনছি এবং আ এই এখানে অনেকগুলি বিষয় বাক স্বাধীনতা, তারপর আপনার দেশের স্বাধীনতা, দেশের আম আমরা সমালোচনা মানে কি সংবিধানের সমালোচনা করা যাবে না। সংবিধানই তো আমাদেরকে এই অপশনটা দেয় যে আপনি সমালোচনা করতে পারবেন। ঠিক আছে? এখন এটা নাকি রাষ্ট্রদ্রোহিতা। ঠিক আছে? তো আমার মাথায় বাড়ি পড়ছে যে ভাই এটা কি বলতেছে? সংবিধানের সমালোচনা করলে সংবিধানের বাইরে গেলে নাকি রাষ্ট্রদ্রোহিতা হয়। এই রাইটটা আপনাকে সংবিধানই দেয়। যে আপনি সমালোচনা করবেন, সংশোধন করবেন। কারণ সংবিধান কোনো আ ওই ওহির মাধ্যমে আসে নাই। এটা মানুষ ডিবেট করে এটার সংশোধন করেই বর্তমান রূপটা আসছে। তাই না? কোনো না কোনো আগের ফর্ম থেকে সংশোধন করে, সমালোচনা করে এবং ওটার মধ্যে কি ভুল ছিল এগুলি যদি তুলে না ধরতো তাহলে কখনোই সংশোধন হইতো না। তো এই মানে বুঝলাম না এখন যারা যেটাই হোক নিজেদেরকে মুক্তমনা বলে, যেটাই বলে নাস্তিক বলে, আ কিভাবে তারা ওই সেইম আইডিয়া গুলি ধরে রাখে যেটার এগেইনস্ট এ আমরা কথা বলি। তো হ্যাঁ, অবাক হচ্ছি। প্রতিদিনই অবাক হচ্ছি আসিফ ভাই। খুবই আফসোসের ব্যাপার, খুবই আফসোসের ব্যাপার। ঠিক আছে আমাদের আচ্ছা, টাইম প্রায় ঠিক শেষ আছে। হয়ে গেছে। আমি শেষ শেষ সবাই শেষ একটু মানে ২০ সেকেন্ড করে কথা বলেন। সবাই শেষে বিদায়টা নিয়ে নেন। হ্যাঁ, আচ্ছা প্রেম ভাই বলেন। আমি বলি। আমি সর্বশেষ এটুকু বলতে চাই যে সরকার মানে আমি আমাদের কথা থেকে যেটুকু আমি বুঝলাম যে সমালোচনার মুখ্য উদ্দেশ্য হলো ২ টা উদ্দেশ্য। একটা হলো আরো অনেক থাকতে পারে। তার ভিতরে ২ টা মুখ্য। একটা হলো আপনার সরকারের সরকার না মানে কোন একটা সিস্টেমের সমালোচনা করা মানে সেই সিস্টেমকে বাদ দেওয়া অথবা সেই সিস্টেমকে শুধরে নেওয়া। তো আমি আমার পজিশন থেকে বলছি যে আমার কাছে যদি আমি একজন মানে আমি একজন ভালো নাগরিক, ভালো একজন কগনিটিভ মানুষ হই, তাহলে আমি এরকম চিন্তা করি যে আমাদের সিস্টেম, সেই সিস্টেমকে যদি আমি মনে করি যে হ্যাঁ, আমার সিস্টেমকে শুধরে নেওয়ার কোনো পরিবেশ আছে, শুধরে নেওয়াটা হলো উত্তম, তাহলে আমি অবশ্যই সমালোচনা করব শুধরে নেওয়ার জন্য। আর যদি মনে করি যে না, আমার সিস্টেম হলো ধ্বংস করা দরকার, তাহলে আমি ধ্বংস করার জন্যই সমালোচনা করব। আচ্ছা। দেখতে হবে প্রেম কোনটা ভাই আমার কাছে কনস্ট্রাকটিভ। টাইম শেষ হয়ে গেছে। প্রেম ভাই অনেক ধন্যবাদ। বাংলাদেশী আপু আপনি ২০ সেকেন্ডের ভিতরে দ্রুত বিদায় নিয়ে নেন। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় যে আমাদের সোসাইটি ক্রাইম ফ্রি, ডেথ ফ্রি হবে কখনো? এটাই আমার লাস্ট কোয়েশ্চেন আপাতত ছিল। অদূর ভবিষ্যতে হবে না। অদূর ভবিষ্যতে হবে না। অনেক ধন্যবাদ বাংলাদেশী আপু। মেসিয়া ভাই আপনি ২০ সেকেন্ডের ভিতরে বিদায় নিয়ে নেন। হ্যাঁ, মানে আমার কথা ওইটাই যে আমরা সমালোচনা করে যাব। সেটা যাই হোক, যেটা ভুল হোক, ভুলের এগেইনস্ট এ যাব। সে দলমত নির্বিশেষে। ধর্মান্ধতা বা দলান্ধতা কোনটাই আমরা টলারেট করব না। সত্য চন্দ্র ভাই ঠিক আছে? ২০ সেকেন্ডের ভিতরে বিদায় নিয়ে নেন। শেষ লাইন। হ্যাঁ, আসিফ ভাই অনেক ধন্যবাদ। আমাদের এই আলোচনাগুলি দরকার এবং আমরা মনে হয় যে আমরা যে আমাদের আইডিয়া বা আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট এখান থেকে আ আ ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের কোনটা উচিত অনুচিত। হ্যাঁ, ধন্যবাদ আসিফ ভাই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা লাইভটা দেখলেন। আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি সবাইকে। ভালো থাকবেন। শুভরাত্রি। সবার জন্য শুভকামনা রইলো। আজকের মতো শেষ করে দিচ্ছি।